তাহলে আশা করি অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। কোনো কনফিউশন আমাদের মাথায় থাকলে চলবে না, সমস্তটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। বলো এবার এই কাজটা করতে পারবে কিনা, পারলেই একদম 500 টাকা কিভাবে। তাহলে এই সূত্রটাও কিন্তু আমরা বেশি দূর অব্দি কাজে লাগাতে পারলাম না, আর ক্যালসিয়াম অব্দি গিয়েই কিন্তু থেমে গেল। মেন্ডেলিভ এতটাই জিনিয়াস ছিল যে যে মৌলগুলো এখনো আবিষ্কার হয়ে পারেনি তাদের সম্পর্কেও কিন্তু সে একটা ধারণা দিয়ে গেছে। তাহলে পরীক্ষার হলের এই সিনারিও দিয়ে কিন্তু আমরা আমাদের পর্যায় এবং শ্রেণীর কনসেপ্টকে খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে মোট কতগুলো শ্রেণী হলো? 9টা শ্রেণী। কেন? কারণ আমাদের নতুন একটা শূন্য শ্রেণী কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাসদের জন্য নিযুক্ত হলো। তাহলে সমস্যা তো এই জায়গাতেই যে মেন্ডেলিফ আমাদের বলছেন যে আমি পারমাণবিক ভর হিসেবে সাজাচ্ছি। প্রথম 4টে ত্রুটি যদি ঠিক করে লিখতে পারো তাহলেই কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে। বিজ্ঞানী মোজলে আমাদের প্রথম বিজ্ঞানী যে কিনা আমাদের পায়ের দিকে তাকালো এবং ভাবলো যে আমাদের পরমাণু ক্রমাঙ্কও কিন্তু একটা চান্স পেতে পারে। তাহলে মোজলের কথা মতো কিন্তু আমরা মেন্ডেলিভের যে পর্যায় সূত্র ছিল তার একটা সংশোধিত রূপ বার করলাম। ব্যাস এইটুকু নিমোনিক্স এর মাধ্যমে শিখে নাও, তাহলেই কিন্তু তোমাদের লাইফ সেট হয়ে যাবে। ক্লাস 10 বা ক্লাস 11 এর বোর্ড এক্সাম অবধিও কিন্তু এর উপর কাজ তোমাদের চলে যাবে। আমি অল্প অল্প করে তোমাদেরকে শেখাবো এবং প্রত্যেকটার জন্য নিমোনিক্স বলে দেবো, তাহলে কিন্তু সমস্ত কিছুটা তোমাদের মাথায় একেবারে গেঁথে যাবে। লেকচারগুলোকে কমপ্লিট করার পর তোমাদের কিন্তু পর্যায় সারণী আর কোনো প্রশ্ন বাদতে পারবে না, এটা আমার গ্যারান্টি। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজ থেকে আমরা শুরু করছি পর্যায় সারণীর প্রথম লেকচার। কিন্তু একটা কথা আগে থেকেই পরিষ্কার করে দিই, এটা কোনো মুখস্থ করার চ্যাপ্টার না, বরং এটা এমন একটা চ্যাপ্টার যেটা একবার বুঝে ফেললে ভবিষ্যতের পুরো কেমিস্ট্রি নিজে থেকেই খুলে যাবে। এই সিরিজে আমরা শুধু এটুকু শিখবো না যে পর্যায় সারণী কি, বরং জানবো কেন পর্যায় সারণী বানানোর দরকার, বিজ্ঞানীরা কেন এটা আবিষ্কার করলেন, গোটা কেমিস্ট্রির ভিত্তি কিভাবে এই একটা টেবিলের উপর দাঁড়িয়ে আছে। তার পরবর্তী লেকচারগুলোতে আমরা ধীরে ধীরে তাদের যে ধর্মগুলো আছে সেগুলো সম্পর্কেও জানবো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্সড একদম লজিক আর কনসেপ্ট দিয়ে পড়াবো, যাতে পরীক্ষার আগে বই খুলে তোমাদেরকে মুখস্থ না করতে হয়, বরং প্রশ্ন দেখেই মাথার ভিতরে যেন তোমাদের উত্তর তৈরি হওয়া শুরু হয়ে যায়। তো চলো শুরু করা যাক আমাদের পর্যায় সারণীর লেকচার। এবার আবারও বলে দিই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস নোটস, ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট এবং স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই, তাই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। তো সবার প্রথমে আমরা কিছু বেসিক্স আগে ক্লিয়ার করে নেবো, যেগুলো না জানলে কিন্তু আমরা আমাদের পর্যায় সারণীর অনেক কনসেপ্ট বুঝতে পারবো না। সেগুলো কি? সবার প্রথমে আমরা জানবো যে আমাদের অণু বা পরমাণু এগুলো কি জিনিস। দেখো অনেকেই নামগুলো শুনেছো, কিন্তু তোমাদেরকে যদি আমি বলি যে পার্থক্যটা কি তাহলে আর বলতে পারবে না। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে পার্থক্যটা বোঝাই। ধরো আমি অক্সিজেনের কথা বলছি, কার কথা বলছি? আমি অক্সিজেনের কথা। এবার অক্সিজেনের ক্ষুদ্রতম অংশ কে হতে পারে? একটা অক্সিজেন, অক্সিজেন আমি কিন্তু কিছু বলিনি, অক্সিজেন জাস্ট একটা মৌল, ঠিক আছে? অক্সিজেন একটা মৌল, তার ক্ষুদ্রতম অংশ কি হতে পারে? তার ক্ষুদ্রতম অংশ হতে পারে একটা ও, ঠিক আছে? আবার আমরা এরকমও লিখতে দেখেছি O2, আবার এরকমও লিখতে দেখেছি O3। এবার কোনটা কি জিনিস এটা আমাকে বলা হচ্ছে যে আমি জানতে চাই। এবার আমি একটা কথা বলছি, এই যে ও, এ কি প্রকৃতিতে একলা থাকতে পারে? মানে প্রকৃতিতে কি এর স্বাধীন অস্তিত্ব আছে? না, নেই। কিন্তু এ কি ক্ষুদ্র? হ্যাঁ। তার মানে এই যে একটা ও, এটা হচ্ছে এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব নেই, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এটা কিন্তু আমাদের অক্সিজেনের ক্ষুদ্রতম অংশ, কিন্তু এর কিন্তু স্বাধীন অস্তিত্ব নেই, মানে প্রকৃতিতে এ কিন্তু একা একা বাঁচতে পারে না। তাহলে এর কিন্তু স্বাধীন অস্তিত্ব সেটা কিন্তু আমাদের আবার নেই। আবার আমি যদি O2 এর কথা বলি তাহলে আমি কি একে বলতে পারি যে এটার কিন্তু স্বাধীন অস্তিত্ব রয়েছে। তাহলে এর কি আছে? এর স্বাধীন অস্তিত্ব আছে। আচ্ছা O3 কি হবে? O3 আমরা শুনেছি অনেকবার ওজোন বলে, তাই তো? তাহলে এরও তো স্বাধীন অস্তিত্ব আছে, আমরা পড়েছিলাম আমাদের ওজোন স্তরে থাকে O3। তাহলে এরও স্বাধীন অস্তিত্ব আছে, এরও স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্যটা কি? দেখো আমাকে ভেবে বলো তো, O2 বড় নাকি O3 বড়? O3 বড়। তাহলে O2 কি? O2 টা ছোট হচ্ছে। তার মানে এটা কি? এটা এমন ক্ষুদ্রতম অংশ যার কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে এখানেই কিন্তু আমাদের খেলা ঘুরে দাঁড়াচ্ছে যে কোনো মৌলের এমন ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে। কি বললাম? স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে, তাকে আমরা বলবো পরমাণু। অর্থাৎ এই যে একটা ও, এটা হচ্ছে আমার অক্সিজেন পরমাণু। তাহলে একটা অক্সিজেন পরমাণু মানে কি? একটা ও। এইবার দুটো ও পরমাণু যুক্ত হয়ে তৈরি হলো O2, এটা এমন ক্ষুদ্রতম অংশ যার কিন্তু প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব থাকবেই। তাহলে এমন ক্ষুদ্রতম অংশ কোনো মৌল বা যৌগের যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব থাকবেই, তাকে আমরা বলি অণু। তাহলে এইটা কি? এটা হচ্ছে অক্সিজেন অণু। তাহলে এইটা যদি আমাদের অক্সিজেন অণু হয়, একে কি আমি আর অক্সিজেন অণু বলতে পারবো? পারবো না। তাহলে এর আমি একটা অন্য নাম দিলাম, এর নাম আমি দিয়ে দিলাম ওজোন অণু। কি বললাম?
এর নাম দিলাম ওজোন অণু। একে কি আমি অক্সিজেন অণু বলতে পারবো? না, কারণ অক্সিজেনের এর থেকেও ছোট একটা অংশ আছে যার কিন্তু প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে যে ক্ষুদ্রতম অংশের প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে তাকে আমি অণু বলে দিতে পারবো। তাহলে আমি একে বলবো অক্সিজেন অণু, কিন্তু একে কিন্তু আমি অক্সিজেন অণু বলবো না, বরং একে আমি ওজোন অণু বলবো। বোঝা গেল? আচ্ছা, এবার অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। কি এক্সাম্পল নিই? আমি বলছি যে আমার কাছে আছে হিলিয়াম। এবার যদি জেনে থাকো তাহলে ভালো, না জানলে এখন বলছি, আপাতত মাথায় রাখার চেষ্টা করো, পরে তো ডিটেলস আমরা পড়বোই। হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা? যারা কিন্তু প্রকৃতিতে একলা চলতে পারে। তাহলে এই যে আমি একটা এইচ ই লিখছি না, এ আমাদের এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে আমি কি একে বলতে পারি যে এ হচ্ছে আমাদের একটা হিলিয়াম পরমাণু? কারণ পরমাণুর ডেফিনেশন আমি বলছিলাম যে কোনো মৌলের এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার কি করছে? যে সে ক্ষুদ্রতম কিনা। তাহলে একটা হিলিয়ামের সব থেকে ক্ষুদ্রতম অংশ কি হতে পারে? একটা এইচই। তাহলে এটাই কি একটা পরমাণু। আবার এই যে এইচই পরমাণু, আমি কি বললাম যে এ একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে সে কিন্তু একা একা থাকতে পারে। তাহলে এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে তাকে আমরা অণু বলতে পারি। তাহলে এটাই কিন্তু আমার হিলিয়ামের আবার অণু হয়ে গেল। তার মানে হিলিয়ামের এটাই কিন্তু হিলিয়াম পরমাণু, এটাই আমার হিলিয়াম অণু। তার মানে একটা হিলিয়াম পরমাণুই কিন্তু একটা হিলিয়ামের অণু গঠন করে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এই ব্যাপারটা একই ছিল না। অক্সিজেনের ক্ষেত্রে দুটো অক্সিজেন মিলে একটা অক্সিজেন অণু তৈরি করে। বোঝা গেল? তাহলে দুটো অক্সিজেন পরমাণুর সমন্বয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়। একই কেসটা আমি বলতে পারি আমাদের নাইট্রোজেনের জন্য। নাইট্রোজেনের মধ্যে একটা শুধু এন, সেটা কি আমার বলতে পারি যে এটা আমার প্রকৃতিতে একা থাকতে পারে? পারে না। তাহলে এটা কি আমার কি হবে? এটা আমার শুধুমাত্র পরমাণু হবে, কিন্তু অণু হবে না। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি যদি বলি N2, তাহলে এ কি প্রকৃতিতে একা একা থাকতে পারে? পারে। তাহলে একে কি বলবো? একে বলবো আমি অণু। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? আমার অণু হয়ে গেল। আচ্ছা, তাহলে অণু কি আমার শুধুমাত্র মৌলিক পদার্থের জন্য হয়? না, আমরা বলতে পারি যে আমাদের জল। তাহলে জল সব থেকে সিম্পলেস্ট ফরম্যাটে কিভাবে থাকে? আমার একটা অক্সিজেন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয় থাকে এমন ভাবে যে এই জিনিসটা কিন্তু আমাদের প্রকৃতিতে একলা থাকতে পারবে। তাহলে এর প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে। এ আমার জলের ক্ষুদ্রতম অণু। তাহলে আমি মানে অংশ, তাহলে আমি একে কি বলবো? একে বলবো যে এটা একটা আমার জলের অণু। তাহলে একটা জলের অণুর সংকেত কি? H2O। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি? যে একটা যদি আমি জল অণু নিই তাহলে তার মধ্যে আমি দুটো অক্সিজেন পরমাণু পাবো। দুটো অক্সিজেন পরমাণু পাবো, সরি একটা অক্সিজেন পরমাণু, H2O তো একটা অক্সিজেন পরমাণু, এবং দুটো হাইড্রোজেন পরমাণু পাবো। কি পাবো? দুটো হাইড্রোজেন পরমাণু পাবো। তাহলে আশা করি এবার ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে যে কোনো মৌলের এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে আমার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, তাকে আমি বলবো পরমাণু। কিন্তু আমার কোনো পদার্থের, সেটা মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ হোক, তার এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব থাকবেই থাকবে, তাকে আমি বলতে পারবো আমার অণু। ঠিক আছে? তাহলে অণু হতে গেলে প্রকৃতিতে একলা থাকতে হবেই, কিন্তু পরমাণু হতে গেলে সে একলা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তাকে স্মলেস্ট হতে হবে, সব থেকে ক্ষুদ্রতম অংশ হতে হবে। ঠিক আছে? যেটা আমি এখানে লিখে এনেছি, কি একটি মৌলের ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন প্রকৃতিতে অস্তিত্ব থাকতে পারে বা নাও থাকতে পারে, তাকে আমি কি বলবো? তার পরমাণু। যেরকম একটা হাইড্রোজেনের জন্য এটা কি একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু। এদের স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু তাহলেও চলবে, এরা স্মলেস্ট তো, তাহলেই হয়ে গেল, ব্যাস। এবার অণু যদি আমি বলি তাহলে কি বলবো? যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থ, তাহলে যে কোনো পদার্থের এমন ক্ষুদ্রতম অংশ যার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব থাকবেই থাকবে, তাকে আমি বলতে পারবো আমার অণু। তাহলে একটা হাইড্রোজেন অণু কি? H2। তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করবে। O2, O3, তাহলে O3 কি? ওজোন অণু। ঠিক আছে? আবার আমি বলতে পারি H2O, এটাও হবে। আমরা বলতে পারি আমাদের CO2, এটাও হবে। এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক অণু। কেন? আলাদা আলাদা দেখো পরমাণু রয়েছে। আচ্ছা, এবার আমি বলছি যে আমার হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাহলে ও একা থাকতে পারবে। তাহলে ওই ক্ষুদ্রতম, আবার ও ক্ষুদ্রতম হিসেবেই একা থাকতে পারে। তাহলে বলতে পারি যে হিলিয়ামের ক্ষেত্রে এটি একই সাথে পরমাণু এবং অণু, কারণ এর কিন্তু স্বাধীন অস্তিত্ব রয়েছে। আবার এটাই আমাদের ক্ষুদ্রতম। বোঝা গেল? কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি? এটা একলা থাকতে পারবে না। তাহলে এটা যেহেতু আমাদের ক্ষুদ্রতম অংশ, একে আমি পরমাণু বলতে পারবো, কিন্তু এর স্বাধীন অস্তিত্ব নেই, তাই তো? তাহলে আমি একে অণু বলতে পারবো না। কিন্তু দুটো এরকম অক্সিজেন পরস্পর যখন যুক্ত হয়ে যাবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে, তখন কি বলবো? যে এটা আমাদের মৌলের এমন ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব কিন্তু আছেই আছে। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমাদের অণু পরমাণু যখন ক্লিয়ার হয়ে গেল, এবার তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেরকম আমাকে বলছে যে আমার হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরমাণু কি? সব থেকে স্মলেস্ট একটা H পরমাণু। কিন্তু আমাদের যখন প্রকৃতিতে দেখবো যে হাইড্রোজেন কি ফর্মে থাকে স্বাধীনভাবে, তাহলে আমি বলবো যে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে কিন্তু একটা অণু গঠন করে। বোঝা গেল? কিন্তু হিলিয়াম কি? একাই থাকতে পারে, তাই হিলিয়ামের যে পরমাণু সেই কিন্তু আমাদের অণু। ক্লোরিন কি হবে? ক্লোরিনের
একটা পরমাণু Cl, কিন্তু আমাদের অণু কি হবে Cl2, তার মানে এটা কি আমাদের একটা দ্বিপরমাণুক অণু, ঠিক আছে। দ্বিপরমাণুক মানে দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হলো। আচ্ছা নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেনও একই দ্বিপরমাণুক গ্যাস। আচ্ছা অক্সিজেন কি হবে, একই ব্যাপার, তাহলে O2। ফ্লুরিন কি হবে, ফ্লুরিনও একই F2, ঠিক আছে। নিয়ন কি হবে, নিয়ন হচ্ছে আমাদের একই রকম ভাবে একটা নোবেল গ্যাস, তাহলে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস ও একা একা থাকে, ও কারোর সাথে বন্ড করে না, তাহলে নিয়ন কি হবে, নিয়নের জন্য পরমাণুটাও নিয়ন, অণুটাও আমাদের নিয়ন। আবার আর্গন বললে, আর্গনের জন্য কি আমাদের পরমাণু হচ্ছে আর্গন, আর্গনটাই হচ্ছে আমাদের অণু। কেন, কারণ আমাদের এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা কি, এরা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমি এদেরকে কি বলবো, এদেরকে বলবো যে এরা হচ্ছে আমাদের নোবেল গ্যাস। বোঝা গেল। এবার আর একটা বেসিক কনসেপ্টে আছে, যেটা কি, সেটা হচ্ছে আমাদের মৌল কাকে বলবো আর যৌগ কাকে বলবো। এবার এটা খুবই সিম্পল একটা জিনিস, দেখো এখানে আমি ধরছি যে আমার এইগুলো কি হাইড্রোজেন পরমাণু সাদা কালার দিয়ে, ঠিক আছে। তাহলে এরকম আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তিনটে তিনটে সরি ছটা আছে, তাহলে মোট ছটা হাইড্রোজেন পরমাণু আলাদা আলাদা ভাবে আছে। তাহলে এইটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা আলাদা হাইড্রোজেন পরমাণু, এটা একটা আলাদা হাইড্রোজেন পরমাণু, এরকম করে আমার কাছে মোট কি ছটা আলাদা আলাদা হাইড্রোজেন পরমাণু রয়েছে। ভালো কথা। এবার আমি বলছি যে এই লাল কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অক্সিজেন পরমাণু, তাহলে আলাদাভাবে আমার কাছে একটা দুটো তিনটে চারটে অক্সিজেন পরমাণু রয়েছে। আচ্ছা আমি এখানে বলছি যে আমাদের এই কালো কালার দিয়ে এগুলো কি আছে, এগুলো হচ্ছে আমাদের কার্বন পরমাণু, ঠিক আছে। তাহলে দুটো কার্বন পরমাণু আমি এখানে দেখতে পাচ্ছি। আবার এটা কি, এটা ধরে নিই আমাদের নাইট্রোজেন পরমাণু, তাহলে এরকম ভাবে আমি অনেকগুলো পরমাণু এখানে দেখতে পাচ্ছি, এরা কি একা একা রয়েছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, একলা এই একটা হাইড্রোজেন পরমাণু কি প্রকৃতিতে থাকতে পারে, পারে না। আবার একলা এই একটা ও পরমাণু কি প্রকৃতিতে থাকতে পারে, পারে না। কিন্তু আমি বলতে পারি যে এই একটা অক্সিজেন যখন বন্ধন করবে দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে, তাহলে এ কিন্তু আমাদের প্রকৃতিতে একলা থাকতে পারবে। তাহলে এটা কি গঠন করলো, এটা হয়ে গেল আমাদের H2O অণু। কিন্তু এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে আমাদের দু রকমের পরমাণু পাচ্ছি, কি এই যে আমার একটা ও, আর এখানে হাইড্রোজেন আলাদা দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন আমি আলাদা আলাদা দেখতে পাচ্ছি, তাহলে আমি কি বলবো, যে যখন আমি আলাদা আলাদা পরমাণুকে একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত করব, নির্দিষ্ট অনুপাত মানে আমি ঠিক দুটো হাইড্রোজেন নেব একটা অক্সিজেন নেব, তার মানে 2:1 অনুপাত নেব, নিয়ে তাদের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করব, তাদেরকে আমি বলবো যে এরা হচ্ছে আমাদের যৌগ। তাহলে এরা কি, এরা হচ্ছে আমাদের যৌগ। কিন্তু আমি এক কাজ করলাম যে এই দুটো হাইড্রোজেনের মধ্যে বন্ধন করে দিলাম, তাহলে এখন একটা এইচ, এখন একটা এইচ, দুটো এইচ মিলে কি আমাদের একসাথে থাকতে পারে, হ্যাঁ। দুটো এইচ মিলে কি তৈরি করবে, একটা H2 তৈরি করবে, তাই তো। তাহলে দুটো এইচ যদি পরস্পর মিলে যায় একটা H2 তৈরি করে, এর মধ্যে কি একই রকমের পরমাণু আছে, একই রকমের পরমাণু আছে, তাহলে তখন আমি তাকে বলবো যে এটা হচ্ছে আমাদের মৌল। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের মৌল, যে মৌলটা কি আমাদের হাইড্রোজেন মৌল, ঠিক আছে। আবার আমি বলতে পারি যে এই দুটো অক্সিজেন কি পরস্পর যুক্ত হয়ে গেছে, তাই তো। তাহলে এ কি আমাদের প্রকৃতিতে থাকতে পারে, হ্যাঁ পারে। কিন্তু এর মধ্যে কি একই রকমের পরমাণু আছে, একই রকমের পরমাণু আছে, তাহলে এটাও কি, এটাও হচ্ছে আমাদের একটা মৌল। কিন্তু আবার আমি এখানে দেখছি যে একটা কার্বন দুটো অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে, তাহলে এইখানে কি আমাদের একই রকমের পরমাণু আছে, না, এখানে দু রকমের পরমাণু আছে, কে কে, একটা আমাদের কার্বন আছে আর একটা আমাদের অক্সিজেন রয়েছে, তাই তো। তাহলে আমাদের দু রকমের পরমাণু আছে, তাহলে এটাকেও কি বলবো, এটাকেও বলবো তাহলে আমি যৌগ। বোঝা গেল। তাহলে আমি কি পড়বো, আমি বলবো যে মৌল শুধুমাত্র এক প্রকার পরমাণু দ্বারা গঠিত হয়, সাধারণ রাসায়নিক প্রক্রিয়া দ্বারা এদেরকে কিন্তু ভাঙা যায় না। কিন্তু আমাদের যে পর্যায় সারণী, সেটা কাদেরকে রাখা হয় সেখানে, সেখানে কিন্তু আমি আমাদের মৌলদেরকেই রাখি। তাহলে আমাদের মৌলদেরকে কোথায় স্থান দেওয়া হয়, আমাদের পর্যায় সারণীতে। আমরা যখন পর্যায় সারণী পড়বো তখন আমরা দেখবো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম করতে করতে কি প্রত্যেকটা মৌলকে আমরা আমাদের পর্যায় সারণীতে স্থান দিয়েছি। আমরা কি আমাদের যৌগদেরকে রাখি, না, যৌগদেরকে রাখি না। এরকম ভাবে আমাদের পর্যায় সারণীতে মোট কতগুলো মৌলিক পদার্থ আছে বা মৌল আছে, 118টা। তার মধ্যে 92টা হচ্ছে আমাদের প্রাকৃতিক মৌল, কিন্তু 26টা হচ্ছে আমাদের কৃত্রিম বা সিনথেটিক এলিমেন্ট, যেগুলো আমরা পরীক্ষাগারে আবিষ্কার করেছি। বোঝা গেল। তাহলে মনুষ্য সৃষ্ট মৌল কতগুলো, 26টা, আর প্রাকৃতিক মৌল কতগুলো, 92টা। আচ্ছা এবার যৌগিক পদার্থের কথায় যদি আসি, তাহলে যৌগিক পদার্থ কি বলবো, যে দুই বা ততোধিক পরমাণু, অন্তত দুটো থাকতে হবে, তার বেশিও থাকতে পারে। বেশি কিরকম থাকলো, যেরকম ধরো NH4Cl, তাহলে এখানে একটা নাইট্রোজেন আছে, একটা হাইড্রোজেন রয়েছে, একটা ক্লোরিন রয়েছে, তাহলে তিন রকমের পরমাণু রয়েছে, তাহলে দুইয়ের বেশিও থাকতে পারে। তাহলে দুই বা তার থেকে বেশি রকমের যদি পরমাণুর রাসায়নিক বন্ধনের মাধ্যমে কেউ গঠন হয়, তাহলে সেই পদার্থকে আমি কি বলবো, যৌগিক পদার্থ বা যৌগ, যাকে ইংরেজিতে আমরা কি বলবো, কম্পাউন্ড। তাহলে একে কি আমি পর্যায় সারণীতে রাখি, রাখি না। তাহলে পর্যায় সারণীতে কিন্তু এর কোনো স্থান নেই। সাধারণ রাসায়নিক পদ্ধতিতে এদেরকে কিন্তু আমি ভাঙতে পারি। বোঝা গেল। যেরকম এক্সাম্পল কি, যেরকম এক্সাম্পল হচ্ছে H2O, CO2, NH4Cl এটসেট্রা। তাহলে এটাও আশা করি বোঝা গেছে। এইবার আমরা আসি যে আমরা কোনো পরমাণুকে কিভাবে রিপ্রেজেন্ট করি, মানে তাকে কিভাবে আমি প্রকাশ করি। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি ধরে নিলাম যে আমাদের সোডিয়াম রয়েছে, ঠিক আছে। তো সোডিয়াম আমাদের কি 23 আর এখানে 11। এবার এখানে কোনটা কি, নিচে যেটা থাকে তাকে আমরা বলি জেড, যাকে আমরা কি বলি, যাকে বলি আমরা পরমাণু ক্রমাঙ্ক, কি বলি, আমাদের পরমাণু
ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে মোট কতগুলো প্রোটন রয়েছে। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে আমাদের প্রোটন সংখ্যা সেটা কত? সেটাই হচ্ছে আমাদের 11। বোঝা গেল? এই যে প্রোটন সংখ্যা যাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলি তাকে আমরা কি ধরি? তাকে আমরা জেড ধরে থাকি। তাকে আমরা কোথায় লিখি? নিচের দিকে লিখি। ঠিক আছে? এবার মাথায় কাকে লিখি? মাথায় লিখি আমরা আমাদের ভর সংখ্যাকে, যাকে আমরা এ দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তাহলে একে আমরা কি বলি? একে আমরা বলি আমাদের ভর সংখ্যা। এবার ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা যাকে আমরা এ দিয়ে ডিনোট করি সেটা কিছুই না, সেটা আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টি, যেটা আমাদের এখন কাজে দরকার নেই, তাই আমি এখানে লিখছি না। তাহলে আমাদের ভর সংখ্যাটা কত? ভর সংখ্যা হচ্ছে আমাদের 23। এটা কি বোঝায়? এটা বোঝায় যে আমাদের মোট কতগুলো প্রোটন এবং নিউট্রন আছে, অর্থাৎ এক কথায় নিউক্লিয়াসের ভিতরে কতগুলো নিউক্লিয়ন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এখানে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে এখানে কি কোনো প্লাস মাইনাস আছে? নেই। তাহলে একে কি বলবো? আমি নিস্তড়িত বলবো। তাহলে যে কোনো নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু আমাদের ইলেকট্রন থাকে। কেন? কারণ এই যে প্রোটন যত প্লাস চার্জ, ইলেকট্রন ততই মাইনাস চার্জ। তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি হয়েই কিন্তু এই নিস্তড়িত হচ্ছে, তাই এখানে কি কোনো প্লাস মাইনাস নেই। যদি প্লাস মাইনাস থাকতো তার মানে ইলেকট্রন কিন্তু বেরিয়ে গেছে বা ঢুকে গেছে, এরকম ব্যাপার হতো। বোঝা গেল? তাহলে এইটুকু কিন্তু আমাদেরকে জানতে হবে, যেটা কিন্তু আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে মেইনলি? এখানে আমাদের কাজে লাগবে যে আমরা মাথায় লিখি ভর সংখ্যাকে, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে আমাদের খুব কাজে আসবে। আর আমাদের নিচে কাকে লিখি? নিচে লিখি আমাদের পরমাণু ক্রমাঙ্ককে, যে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে আমরা এটা মাথায় রাখবো আমাদের। ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল করা যাক। প্রথম এক্সাম্পল আমাকে বলছে যে এখানে 23 11 Na, এর তো আমি প্রোটন সংখ্যা বলেই দিলাম। প্রোটন সংখ্যা কত? 11। ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। আর নিউট্রন সংখ্যা কত হবে? ওপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে দেবো। তাহলে কত করবো? 23 বিয়োগ 11, তাহলে কত আসবে? 12। কেন? কারণ আমি বলেছিলাম যে এটা মোট প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে তার থেকে যদি আমি প্রোটনটা বাদ দিয়ে দিই, মানে নিচেরটা বাদ দিয়ে দিই, তাহলে শুধু নিউট্রন সংখ্যা পড়ে থাকবে। তাহলে এটা কিন্তু আমি এইভাবে বার করতে পারি। আচ্ছা, এখানেও যদি আমি বার করতে চাই যে প্রোটন সংখ্যা কত, তাহলে কত বলবো? প্রোটন সংখ্যা হচ্ছে নিচে যাকে লিখি, তাহলে কত হবে? 1। আচ্ছা, এখানে আমার ভর সংখ্যাটা কত, মানে এ কত, সেটা হচ্ছে ওপরে যাকে লিখি, তাহলে কত হবে? 1। আচ্ছা বলো তো আমার এখানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা নিচে যাকে লিখি সেটাই আমি করে দেবো, তাই তো? তাহলে কত হবে? 1। কিন্তু নিউট্রন সংখ্যা বললে কি করতে হয়? ওপরে যেটা আছে মানে ভর সংখ্যা, তার থেকে নিচেরটা বিয়োগ করে দিতে হয়। তাহলে কত করবো? 1 বিয়োগ 1, তার মানে আমার আসছে 0। তাহলে এইগুলো হলো আমাদের কিছু বেসিক্স। ঠিক আছে? এবার আমরা ধীরে ধীরে তাহলে কি করবো? আমাদের পর্যায় সারণীতে চলে যাবো। তাহলে প্রথমে একটু পর্যায় সারণীকে দেখে নিই যে আমরা কার সম্পর্কে পড়বো, সেটা কে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা পর্যায় সারণী, যেটা আমাদের আধুনিক পর্যায় সারণী, যেটা আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। তাহলে এখানে মোট কতগুলো পরমাণু আছে, সরি মৌল আছে? এখানে মোট আমাদের 118টা মৌল আছে। ঠিক আছে? এই যে আমাদের লাস্টে 118 নম্বর মৌল। আর এটা কি? এটা হচ্ছে আমাদের 1 নম্বর মৌল। তাহলে এখান থেকে শুরু করে এই অবধি কি আমাদের 118টা মোট মৌল রয়েছে। তাহলে এখানে কতগুলো এলিমেন্টস আছে? 118টা এলিমেন্টস আছে। ঠিক আছে? তার মধ্যে কতগুলো আমাদের প্রাকৃতিক? 92টা। এইবার আমার কথা হচ্ছে যে এখান থেকে আমাকে কি কি মনে রাখতে হবে। দেখো, মনে অনেক কিছু রাখতে হবে। আমি অল্প অল্প করে বলবো, একবারে সবটা দিয়ে দেবো না, কারণ তোমরা মনে রাখতে পারবে না। নিমোনিক্স বলে দেবো, মানে কিছু কবিতা থাকে যেগুলো দিয়ে আমরা মনে রাখি। তো আমাদেরকে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর গ্রুপে কারা কারা আছে প্রত্যেককে মনে রাখতে হবে। 2 নম্বর গ্রুপ আমাদেরকে মনে রাখতে হবে। তারপর কোনটা মনে রাখবো? আমাদের এই 11 নম্বর গ্রুপটা মনে রাখবো। তারপর 12 নম্বর গ্রুপটা মনে রাখবো। তারপর আমরা 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15, 16, 17, 18 নম্বর গ্রুপ মনে রাখবো। এইগুলো আমরা এরকম ওপর নিচ বরাবর মনে রাখবো। তাছাড়া আমাকে কি করতে হবে? তাছাড়া আমাকে 1 থেকে পুরো 30 অবধি, 30 কোথায় আছে? এই যে আমাদের জিঙ্ক অবধি, 1 থেকে 30 অবধি প্রত্যেকটা মৌলকে পরপর মনে রাখতে হবে। কিরকম ভাবে? এই যে প্রথমে হাইড্রোজেন, তারপর কি হিলিয়াম 2, তারপর লিথিয়াম 3, 4-এ আমার বেরিলিয়াম, তারপর 5-এ আমার বোরন, এরকম ভাবে পরপর মনে রাখতে হবে। আমি একবার বলে দেখাচ্ছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে এই অবধি কিন্তু আমাকে পরপর মনে রাখতে হবে। আর ওপর নিচ আমাকে অল্প অল্প করে মুখস্থ করতে হবে, যে হাইলিনাকা রাপসেফারিয়ার, তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম ভাবে আমাদের কি, যেগুলো আমি এরকম উল্লম্ব ভাবে দেখালাম সেগুলো ওপর নিচ মনে রাখতে হবে। আর 1 থেকে 30 অবধি কিন্তু আমাকে পরপর মনে রাখতে হবে। একদিনে কি মুখস্থ হয়ে যাবে? না। আমি কি এমনি এমনি মুখস্থ করবো? না, তাহলেও খুব সময় লাগবে। তাহলে কি করতে হবে? আমি বেশ কিছু ট্রিক্স বলে দেবো, বেশ কিছু নিমোনিক্স বলে দেবো, সেগুলো দিয়ে কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত এইটার গল্প উঠিয়ে দেওয়া যাক। সবার প্রথমে আমরা এটা ভাবি যে আমরা পর্যায় সারণী কেন করতে গেলাম। এই যে একটা বড় দেখতে একটা জিনিস লাগছে, এত বড় জিনিস কেন বিজ্ঞানীরা তৈরি করতে গেল? সবসময় এটা কমপ্লেন থাকে না, যে আর কি বিজ্ঞানীরা এত কেন তৈরি করতে গেল, যেটার জন্য আমাদের এখন পড়াশোনা এত বেড়ে গেছে। তো আমাদের সবসময় কমপ্লেন এটা নিয়েই থাকে। তো আগে এটা ভাবি যে আমরা পর্যায় সারণী কেন করতে গেলাম। তো এর জন্য আমি একটা এক্সাম্পল নিই। তোমাদেরকে আমি 500 টাকা দেবো, আমার একটা কাজ করে দিতে হবে। ডিমান্ডটা কি? আমি বলছি যে আমার কাছে এই স্টোর রুমটা থেকে আমাকে পলা ব্রুসের বই এনে দিতে হবে।
পলা ব্রুস একটা কেমিস্ট্রির বই, যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রি থাকে তার মধ্যে। তো এই বইটা আমাকে এখান থেকে বার করে দিতে হবে। কে পারবে? যে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখানে সমস্ত বইগুলো এরকম র্যান্ডামলি বিছানো আছে, এর মধ্যে থেকে কোথায় পলা ব্রুসের বই তুমি কি করে খুঁজবে? এটাও হতে পারে এখানেও পলা ব্রুসের বই থাকতে পারে, এখানেও থাকতে পারে, এগুলো নিচে চাপা পড়ে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তাহলে কি তুমি এখানে পলা ব্রুসের বই খুঁজে পাবে? পাবে না। আচ্ছা, এবার বললাম যে আমি ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি যে এইখান থেকে আমাকে পলা ব্রুসের বই বার করে দাও তো। এবার তুমি বললে যে হ্যাঁ, এবার তো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো বার করতে পারবো। কি করে বার করতে পারবো? আমি বললাম যে এটা একটা লাইব্রেরি। কিরকম? যে এইখানে কিন্তু আমার সমস্ত ফিজিক্যাল সায়েন্সের বইগুলো রয়েছে, এখানে আমার সমস্ত লাইফ সায়েন্সের বইগুলো রয়েছে, এখানে আমার সমস্ত কম্পিউটার সায়েন্সের বইগুলো রয়েছে, এখানে আমার সমস্ত ম্যাথামেটিক্সের বইগুলো রয়েছে, এখানে আমার সমস্ত ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই রয়েছে, এখানে আমার সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বইগুলো রয়েছে। তাহলে এখানে আমি সমস্ত বইগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এখানে তোমাদের ধরে নাও হিস্ট্রির বই রয়েছে, এখানে তোমাদের ধরে নাও জিওগ্রাফির বই রয়েছে। তাহলে আমরা কি করছি, আমাদের এক একটা তাক বরাবর কি করছি, একই রকম বইগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছি। এবারও কি খুঁজে একদম পেয়ে যাবে? হ্যাঁ, আমি পাবো, একটু সময় লাগবে, বাট আমি কিন্তু সহজে পেয়ে যাবো। কিরকম ভাবে? আমি এই বরাবর দেখলাম যে আমি বলেছিলাম যে আমাদের পলা ব্রুসের বই কি কেমিস্ট্রির বই, তাহলে নিশ্চয়ই আমাদের ফিজিক্যাল সায়েন্স সেকশনে থাকবে, কারণ ভৌত বিজ্ঞানের মধ্যে পড়ছে। তাহলে আমি এখান থেকে পরপর খুঁজবো, খুঁজতে খুঁজতে দেখে গেলাম যে হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু আমাদের পলা ব্রুসের বইটা আছে। তাহলে ডিমান্ড কিন্তু আমার এখনো একই থাকলো যে আমাকে পলা ব্রুসের বইটা খুঁজে দিতে হবে। কিন্তু পলা ব্রুসের বইটা কি তুমি এখন সহজে খুঁজে পেয়ে গেলে? হ্যাঁ, এখন কিন্তু আমি সহজে খুঁজে পেয়ে গেলাম। কোথায় পেলাম? এখানে পেয়ে গেলাম। কি করে পেলাম? কারণ আমি কিন্তু এখানে একটা শ্রেণীবদ্ধ সারণী তৈরি করেছি, যেখানে আমি একই রকম সাবজেক্টের সব বইগুলোকে একটা স্তম্ভের মধ্যে রেখেছি, তার মধ্যে আমি পাশাপাশি আলাদা আলাদা বইগুলোকে রেখেছি। তাহলে এই যে কাজটা আমি করলাম না, এই কাজটাই করেছিল হচ্ছে আমাদের বিজ্ঞানীরা। কিরকম ভাবে? তারা এই যে ১১৮টা মৌল, বা সে সময় ৬৩টা মৌল ছিল, তো এতগুলো মৌল, তুমি ৬৩টার কথাই ভাবো না। ৬৩টা মৌলকে যদি আলাদা আলাদা ভাবে পড়াশোনা করতে হয়, তাহলে তোমরা কি সেটা করতে পারবে? পারবে না। আজ ১১৮টা মৌলের মধ্যে আমরা জানি যে আমরা প্রথম গ্রুপটার যদি ধর্মগুলো জানি, আমি যদি লিথিয়ামের ধর্ম জানি, তাহলে আমার সোডিয়ামের ধর্ম প্রায় প্রায় একই হবে, পটাশিয়ামের ধর্ম প্রায় প্রায় একই হবে। তার মানে এই গ্রুপের প্রত্যেকের ধর্মগুলো কিন্তু প্রায় একই। তাহলে আমি যে কোনো একটা গ্রুপের ধর্ম পড়বো, তাহলেই প্রত্যেকের ধর্ম পড়তে পারবো। কিন্তু যদি এরা একই জায়গায় সাজানো না থাকতো, তাহলে কি হতো? এরকম আমাদের প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা করে ধর্ম পড়তে হতো। তার মানে ১১৮টা মৌল, ১১৮টা আলাদা আলাদা ধর্ম আমাদেরকে আলাদা করে মনে রাখতে হতো। তাহলে এখন যে বইটা তোমরা হয়তো ৩ পাতায় পড়ছো, সেই বইটা হয়তো তোমাদের ৩০ পাতায় পড়তে হতো। তাই বিজ্ঞানীরা যদি আজ সমস্ত এই ক্যাটাগরাইজেশন গুলো না করে থাকতো, তাহলে হয়তো তোমাদের পড়াশোনা আরো জটিল হয়ে যেত। সেটাকে সিম্পলিফিকেশন করার জন্য, এটাকে আরো সরলীকরণ করার জন্য, যাতে আমি একই রকম মৌলগুলোকে একই স্তম্ভের মধ্যে রাখতে পারি। যেরকম এখানে এই কার্বন গ্রুপের মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের ধর্ম কি একই রকমের, এখানে এই যারা আছে একই গ্রুপের মধ্যে তাদের প্রত্যেকের ধর্ম কি একই রকম। তার মানে যাদের ধর্ম প্রায় একই রকম তাদেরকে আমি একটা শ্রেণীর মধ্যে রেখেছি বা একটা গ্রুপের মধ্যে রেখেছি, আর যাদের আলাদা তাদেরকে আমি পাশাপাশি রেখেছি, যেটাকে আমরা পর্যায় বা পিরিয়ড বলবো একটু পরে। বোঝা গেল? তাহলে এইটা ছিল কিন্তু আমাদের নেসেসিটি, যে কেন আমি আমাদের পর্যায় সারণী আদতে তৈরি করতে গেলাম। না হলে কি দরকার ছিল এরকম ভাবে একটা বিকট একটা জিনিস তৈরি করার? দেখতে তো ভালো লাগছে, কিন্তু পড়তে গেলে কান্না পেয়ে যাবে। তাহলে এটা ভাবো যে ১১৮টা মৌল আলাদা আলাদা করে পড়তে গেলে কি হতো? তাহলে তো শেষ। আচ্ছা, তাহলে আমি কি বলবো যে পর্যায় সারণী কেন তৈরি করতে গেছিলাম? শ্রেণীবিন্যাস করার জন্য, যাতে অসংখ্য মৌলকে আমরা সুশৃঙ্খল ভাবে সাজিয়ে একটা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করতে পারি। সদৃশ ধর্ম যাদের একই রকম ধর্ম আছে, তাদেরকে কি আমি নির্দিষ্ট একটা শ্রেণীতে বা গ্রুপে রাখবো। ঠিক আছে, যেরকম কলাম করে দিয়েছিলাম, একই রকমের বইগুলো পরপর রেখেছি, তাহলে সেরকম ভাবে আমি কি করব, ওদেরকে একটা কলাম তৈরি করে দিলাম। তারপর অধ্যয়ন সহজ করা আমাদের, তাহলে কি যখন আমি এদেরকে ক্যাটাগরাইজেশন করে দিলাম, তাহলে কি এবার আমি এদের সম্পর্কে পড়তে অনেক সুবিধাভাবে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলে আসি যে আমাদের পর্যায় সারণীর ইতিহাস। তাহলে একবারেই কি পুরো ১১৮টা মৌল নিয়ে এত বড় একটা টেবিল তৈরি করে ফেলেছিল কেউ? না, নিশ্চয়ই সম্ভব না একবারে এতটা তৈরি করা। তার মানে এর একটা হিস্ট্রি আছে, যে কি করে আমাদের সায়েন্টিস্টরা একের পর এক অ্যাটেম্প্ট করে ফাইনালি গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটা পর্যায় সারণী তৈরি করতে পেরেছে। তাহলে সেই যে ক্লাসিফিকেশন, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন দেওয়ার চেষ্টা করেছেন, তারা ফেল করেছেন। সেই ফেলিয়ার থেকে শিখে অন্য বিজ্ঞানী নিজের থিওরিকে আরো ইমপ্রুভ করেছে, আর ফাইনালি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে পর্যায় সারণী সেটা আমরা হাতে পেয়েছি। তাহলে সবার প্রথমে আমাদের ল্যাভোইশিয়ার কাকা চেষ্টা করেছিল আমাদের যে মৌলগুলো তাদেরকে ভাগ করার। অনেক কিছু ভুল করেছিল, সেখানে উনি মৃত্তিকাকেও ধরেছিল, উনি গ্যাসীয় পদার্থকে আলাদা করে ধরেছিল। আদতে মৃত্তিকা তো কোনো মৌলই না, কিন্তু উনি ভেবেছিলেন যে মৃত্তিকাও কি আমাদের একটা মৌল। তাহলে উনি অনেক ভুল ভ্রান্তি করেছিলেন, কিন্তু তার মধ্যে উনি একটা ভালো কাজ করেছিলেন, যে উনি একটা সহজ ক্লাসিফিকেশন দিয়েছিলেন। তোমাদের মাথায় কি আসছে যে এখানে অনেক রকমের মৌল রয়েছে? তোমাদের মাথাতেও একটা কথা বললেই মনে হবে যে হ্যাঁ, এই বুদ্ধি তো আমার মাথাতেও আসছে, যে আমি এখানে মৌলগুলোকে ধাতু আর অধাতুতে আলাদা করে দিই। ব্যাস, এই বুদ্ধিটাই কি লাগিয়েছিল? এই বুদ্ধিটা লাগিয়েছিল হচ্ছে আমাদের
ল্যাভয়েশিয়ার। সাথে কিছু দুটো আরো এক্সট্রা জিনিস বলেছিল, গ্যাসীয় পদার্থ এবং আমাদের মৃত্তিকা, কিন্তু ওটা আমরা ধরছি না কারণ ওটা আমাদের মানে খাটেই না ওটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের ডোবেরিনার কিছু বললো। তারপর ডোবেরিনারের সূত্রটা কি আমাদের খাটলো না বেশি কারোর জন্য। তারপর নিউল্যান্ড দেখলো, গান টান বাজালো। তারপর নিউল্যান্ডেরটাও বেশি কারোর জন্য খাটলো না। তারপর মেন্ডেল কাকা আসলো। তো এই যে মেন্ডেলিভ কাকা আসলো, ইনিই কিন্তু প্রথম আমাদের একটা সুশৃঙ্খলবদ্ধ একটা সূত্র দিতে পারলেন, কিন্তু তাতেও অনেক কিছু ত্রুটি ছিল, ত্রুটিগুলো আজকে আমরা জানবো। তারপর আসলো আমাদের মজলে কাকা, যে কিন্তু আমাদের সমস্ত কিছু পরিবর্তন করে দিল। এবং আসলে কিন্তু আমাদের এই যে মজলে কাকা, সেই মজলে কাকাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পর্যায় সারণীর যে ভিত্তি, সেই ভিত্তিটাকে উপস্থাপন করলেন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ড্রাফট আমাদের পর্যায় সারণীর ইতিহাসের। তাহলে এক এক করে আমাদেরকে পড়তে হবে যে কোন কাকা আমাদের কি কি বলেছিলেন। তাহলে এটা এক এক করে পড়ি। তাহলে সবার প্রথমে আসলো আমাদের ল্যাভয়েশিয়ার। তাহলে ল্যাভয়েশিয়ার কি করলো? ল্যাভয়েশিয়ার বললো যে আমি মৌলগুলোকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের ধাতু, আর একটা হচ্ছে আমাদের অধাতু। মানে সিম্পল, আমি যদি একটা স্কুলে গিয়ে বলি যে স্কুলে সব স্টুডেন্টদেরকে ভাগ করো, তাহলে তোমাদের মাথায় কি আসবে? কোয়েট স্কুল হলে বলবে যে এখানে অনেকগুলো ছেলে আছে, এখানে অনেকগুলো মেয়ে আছে। কিন্তু আর একটা ক্যাটাগরি থাকতে পারে ট্রান্সজেন্ডার। আবার আরো তো অনেক কমপ্লেক্সিটি আছে না, কেউ ভালো স্টুডেন্ট তাদের মধ্যে পড়াশোনার দিক থেকে, কেউ হয়তো ভদ্রতার দিক থেকে ভালো স্টুডেন্ট, কেউ হয়তো গানে ভালো, কেউ হয়তো নাচে ভালো। এরকম আলাদা আলাদা প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলোকেও আমাদেরকে তো ডিস্টিংগুইশ করতে হবে, তাহলেই তো আমি একটা ভালো ক্লাসিফিকেশন করতে পারবো। তাহলে এটা কি একটা ভালো ক্লাসিফিকেশন দাঁড়ালো? না। 118টা মৌলের মধ্যে আলাদা আলাদা মৌলের অনেক রকমের প্রপার্টি আছে, তাহলে তাদেরকে তো আরো একটা কমপ্লেক্স ক্লাসিফিকেশন করতে হবে, তাহলেই আমি তাদেরকে কি করতে পারবো? সরল করতে পারবো। একদম সরল একটা ক্লাসিফিকেশন করলে সেটার জটিলতা বেশি থাকবে। তুমি যদি বলে দাও যে 118টা মৌলের মধ্যে কেউ কেউ ধাতু, কেউ কেউ অধাতু, তাহলে তাদের মধ্যে ধর্মের সাদৃশ্যতা তুমি খুব কম পাবে, কারণ ধাতুর মধ্যেও কেউ বেশি ভালো ধাতু, কেউ কম ভালো ধাতু। এবার এই বেশি বা খারাপ, এটার ডেফিনেশনের জন্য আলাদা আলাদা প্যারামিটার চলে আসবে। কখনো আমি বলবো যে তড়িৎ পরিবহন, কখনো বলবো যে তাপ পরিবহন, কখনো বলবো যে কাকে বেশি টানা যায়, কাকে দিয়ে আমি কি সোনা রূপা তামার থেকে আমি যেরকম মুদ্রা তৈরি করতে পারি, এরকম আলাদা আলাদা প্রপার্টি কিন্তু তখন তাহলে চলে আসবে। আবার একটা মেন ড্রব্যাক কি? মেন ড্রব্যাক হচ্ছে যে তিনি কিন্তু ধাতু কল্পের কথা বলতে পারলেন না। ধাতু কল্প কি? যে যারা ধাতুর প্রপার্টিও থাকে, যাদের মধ্যে অধাতুর প্রপার্টিও থাকে, অর্থাৎ ধাতু অধাতুর মাঝামাঝি বলতে পারি আমরা কাইন্ড অফ, যেখানে আমি কি বলতে পারি যে এরা ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্যই কিন্তু নিজের কাছে রাখে। তাহলে সেটা যেহেতু বলতে পারলো না, তাই তখনই তাহলে আমাদের খারিজ হয়ে গেল। ল্যাভয়েশিয়ার বিজ্ঞানীকে বলা হলো যে আপনি এটা বলুন যে ধাতু কল্প কোথায়, তো ধাতু কল্প থাকলো না তার শ্রেণী বিভাগে। এবার তাহলে তারপর আসলো আমাদের ডোবেরিনার। ডোবেরিনার বললো যে আমি এক কাজ করি, আমি তিনজন করে গ্রুপ করি। তিনজন কিরকম গ্রুপ করলো? সে বললো যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটে করে মৌল আমি নিলাম। কিরকম নিলাম? আমি এমন তিনটে মৌল নিলাম যাদের রাসায়নিক ধর্মের তিনি সাদৃশ্য পেলেন পরীক্ষা করে। তাহলে এরকম তিনি দেখলেন যে আমি লিথিয়াম নিলাম, আমি নিলাম সোডিয়াম, আমি নিলাম পটাশিয়াম। এবারে যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এদের মধ্যে আমাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য তিনি দেখতে পেলেন। তিনি বললেন যে লিথিয়ামের ভরটা কত? লিথিয়ামের ভর হচ্ছে 7, সোডিয়ামের ভরটা কত? 23, আর পটাশিয়ামের ভরটা কত? 39। তিনি ক্যালকুলেট করে দেখলেন যে আমি 7 আর 39 যদি ভরের গড় বার করতে চাই, তাহলে এই যে ভর, এই ভরের যদি আমি গড় করি, তাহলে গড় কি করে করে? দুটো ভরকে যোগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কি করব? একে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে দেখো, এটা কিন্তু 39 আর 7 যোগ করলে 46, তাকে 2 দিয়ে ভাগ করলে 23। আর এই 23টা দেখো একদম সোডিয়ামের ভর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে উনি এটা আবিষ্কার করলো যে আমি যদি তিনটে তিনটে করে এমন মৌলদেরকে পরপর সাজাতে পারি ভর অনুযায়ী, যাদের কি আছে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, তাহলে তাদের যদি আমি প্রথম আর শেষের ভরের গড় বার করি, তাহলে সেটা কিন্তু মাঝের জনের পারমাণবিক ভর বের করে দেবে। বোঝা গেল? তাহলে তিনি এরকম ভাবে বেশ কিছু ট্রায়াড তৈরি করলেন, মানে ত্রয়ী তৈরি করলেন। আরো কি কি ছিল? আরো ছিল হচ্ছে আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যেও দেখা যাবে একই রকম সম্পর্ক। আবার দেখা যাবে আমাদের পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যেও দেখা যাবে। আবার কাদের মধ্যে দেখা যায়? আমাদের স্কাই, লা, এদের মধ্যেও দেখা যায়। আরো দেখা যায় আমাদের ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম। তাহলে এগুলো কিন্তু আমাদের কিছু ট্রায়াড, যাদের মধ্যে আমি কি দেখতে পাবো? যাদের মধ্যে আমি এরকম সম্পর্ক দেখতে পাবো। আমি কি করব? প্রথম জনের ভর আর শেষের জনের ভর, এই দুজনের ভরের গড় বার করব, তাহলে আমি মাঝখানের জনের ভর কিন্তু পেয়ে যাবো। তাহলে এগুলো কিছু ট্রায়াড, যে ট্রায়াড গুলো কিন্তু আমাদের ডোবেরিনার বের করে দেখালেন। এবার প্রশ্ন হচ্ছে, এরকম ভাবে কি প্রত্যেককে ট্রায়াড তৈরি করা সম্ভব? না। তাহলে এই ট্রায়াডটা কিন্তু অল্প কিছু সংখ্যক মৌলদের জন্যই প্রযোজ্য ছিল, বাকিদের জন্য কিন্তু ছিল না। তাহলে আমাদের কি এই ক্লাসিফিকেশন দিয়ে কাজ চলবে? চলবে না। তাহলে ডোবেরিনার যে বিজ্ঞানী ছিল তাকে বলা হলো যে আপনার যে এই তত্ত্বটা, এই তত্ত্বটা তো বেশি কারোর জন্য খাটছে না, তাহলে আমি কি করবো? তাহলে তখন উনি বললেন যে ঠিক আছে, আমার যেটুকু করার কাজ ছিল আমি এটুকুই করতে পেরেছি, এর বেশি আমি কিছু জানি না। তাহলে ডোবেরিনারের তৈরি সূত্র আমাদের খাটলো না। তাহলে আমি কি বলবো? ডোবেরিনারের তৈরি সূত্র আমাদের যদি পরীক্ষায় দেয়, তাহলে আমি বলবো রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটে মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা পরপর সাজাই, তাহলে মাঝের ভর অন্য দুটির গড়ের সমান হয়। যেরকম আমি এখানে করে দেখালাম, তাহলে একটা এক্সাম্পল দিয়ে সবসময় তোমরা করে দেখাবে যে এখানে লিথিয়ামের 7 ভর আর পটাশিয়ামের ভর সংখ্যা কত? 39। তাহলে এদের ভরের গড়টা কি করে বের করবো আমি? 7 যোগ 39 ভাগ 2, তার মানে আসছে আমার 23, যেটা কিন্তু আমাদের সোডিয়ামের ভর।
বোঝা গেল? তাহলে এটা আমরা করে দেখিয়ে দেবো। এবার তাহলে ডোবেরিনারের থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের নিউল্যান্ড কাজ করা শুরু করলো। তো নিউল্যান্ড বললো যে ডোবেরিনার 3টে করে নিয়েছিল, আমি 8টা করে নেব। উনি দেখলো যে আমাদের সা রে গা মা পা ধা নি সা এটার সাথে একটা মিল পাওয়া যায়। কিরকম? সা রে গা মা পা ধা নি, আবার সা আসছে, তাহলে কাউন্টিং শুরু করো। 1 2 3 4 5 6 7 8, তার মানে ঠিক 8 নম্বরে গিয়ে আবার আমি একই জিনিস পেয়ে গেলাম না? উনি ঠিক চেক করলো যে লিথিয়াম থেকে আমি যদি চলা চালু করি, মানে 1 2 3 4 5 6 7 8, তাহলে ঠিক গিয়ে অষ্টম মৌলতে আমি একই রকম ধর্মের মৌল পেয়ে যাবো। আমরা জানি যে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের ধর্মগুলো একই। তাহলে আমি যদি 1 নম্বর থেকে 8 নম্বরে গিয়ে পৌঁছাই, তাহলে সেই মৌল দুটোর কিন্তু ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। একইভাবে আমি যদি এখান থেকে বেরিলিয়াম থেকে আসি, তাহলে সোডিয়ামের পর কে থাকে? ম্যাগনেসিয়াম। তাহলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ধর্মের সাদৃশ্য আছে। তাহলে আমি যদি এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8-এ আসি, তাহলে সেই ম্যাগনেসিয়ামই আসছে, যার সাথে কিন্তু আমাদের বেরিলিয়ামের ধর্মের সাদৃশ্য আছে। তার মানে আমি যদি 8 ঘর করে করে এগাই, তাহলে প্রত্যেক প্রথম মৌল এবং অষ্টম মৌলের মধ্যে ধর্মের সাদৃশ্য পাবো। এটাই বললো আমাদের নিউল্যান্ড কাকা। তাহলে নিউল্যান্ড কাকা কি বললো? যে একটি নির্দিষ্ট মৌল থেকে চলতে শুরু করলে অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের ধর্মের অনুরূপ হয়। এটা কিসের সাথে ম্যাচ করে? আমাদের সঙ্গীতের স্বরগ্রামের মতো। যেরকম ওই যে বললাম সা রে গা মা পা ধা নি সা, তাহলে আবার সা আসছে কখন? যখন 8 নম্বরে গিয়ে পড়ছে, তাই তো? অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা কি লিখে দেবো? যে আমরা লিথিয়াম থেকে যদি চলাচল করি, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন তো তখন আবিষ্কার হয়নি, কারণ তখন কি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়ে পারেনি এই সময় অবধি। তাহলে ফ্লুরিন, নিয়ন থাকবে না, তারপর কি আসবে? সোডিয়াম আসবে। আবার যদি লেখা চালু করি, তাহলে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন আসবে না, কারণ নোবেল গ্যাস আবিষ্কার হয়নি। তারপর তাহলে আর্গন, পটাশিয়াম, তাই তো? তাহলে এই যে আমার একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে আমি যদি এখান থেকে চলাচল করি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ঠিক অষ্টম মৌলে এসে কি হলো? লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম যে এদের মধ্যে কিন্তু ধর্মের সাদৃশ্য আছে। আর ঠিক 1 নম্বর আর 8 নম্বরে গিয়েই কিন্তু আমি একটা ম্যাচিং পেলাম। আবার চেক করি, আমি এখান থেকে আবার 1 নম্বর দিয়ে চালু করছি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে আমি আবার দেখলাম যে 1 নম্বর যদি আমি সোডিয়ামকে দিই, তাহলে পটাশিয়ামে গিয়ে কিন্তু আমি আবার 8 নম্বর পাচ্ছি। আর আমরা পরীক্ষা করে দেখলাম যে আমাদের সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কিন্তু ধর্মের সাদৃশ্য আছে। তার মানে আমি যদি অষ্টম মৌলের কাছে গিয়ে পৌঁছাই, তাহলে তার ধর্মটা কিন্তু প্রথম মৌলের অনুরূপ হবে। তাহলে এটা উনি প্রমাণ করে দেখালেন। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীকালে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখলো যে আমাদের যখন 20-তে ক্যালসিয়াম চলে আসে, 20 কি পরমাণু ক্রমাঙ্ক, সেই আর তার ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে এরপরে কিন্তু কারোর জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। মানে আমি ক্যালসিয়াম অব্দি এই জিনিসটা মেনে নিলাম, তাও নোবেল গ্যাস আসার আগে। নোবেল গ্যাস হয়ে গেলে ওটা মানে অষ্টম মৌলের পরবর্তীতে চলে আসবে। তো যাই হোক, ক্যালসিয়ামের পরের মৌলদের জন্য এটা আর খাটছে না। মানে আমি ক্যালসিয়ামকে যদি 1 নম্বর দিই আর তারপর থেকে 8 নম্বরে চলে যাই, তাহলে আর এই ধর্মর যে ম্যাচিংটা, এই ম্যাচিংটা আমি আর খুঁজে পাচ্ছি না। তাহলে তখন নিউল্যান্ডকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে বললেন এত বড় বিজ্ঞানী হয়ে যে 8 নম্বর মৌলে গেলে আমি ধর্মটার রিপিটেশন পেয়ে যাবো, কিন্তু 20-র পরে, মানে 20 কি পরমাণু ক্রমাঙ্ক, মানে ক্যালসিয়ামের পরে যে ভারী মৌলগুলো আছে তাদের জন্য তো এই ধর্মটা খাটছে না। তাহলে উনি তখন বললেন যে তাহলে কি করা যাবে? তাহলে আর এটা আমার ব্যর্থতা যে আমি 20-র পরের যে মৌলগুলো আছে তাদের জন্য এই ধর্মটা খাটাতে পারছি না। তাহলে উনি হার মেনে নিলেন। তাহলে উনি কি বললেন? যে এটা হালকা মৌলদের জন্য কিন্তু আমার সূত্র প্রযোজ্য হবে না। তাহলে এটা ওনার ব্যর্থতা। কত অবধি প্রযোজ্য হবে? টিল, টিল মানে কি? কত অবধি প্রযোজ্য হবে? ক্যালসিয়াম অবধি। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20, আর তার ভর কত? 40। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম অবধি কিন্তু এই সূত্রটা খেটে যাচ্ছিল, কিন্তু ক্যালসিয়ামের পরে কিন্তু এটা আর খাটছে না। বোঝা গেল? এইবার আসলেন আমাদের মেন্ডেলিভ। মেন্ডেলিভ ছিল কিন্তু খুব বড় একটা জিনিয়াস। জিনিয়াস কেন বলছি একটু পরেই বলবো। তো মেন্ডেলিভ বিভিন্ন পরীক্ষা করলো। পরীক্ষা করে উনি একটা জিনিস ফাইন্ড আউট করলো, যে বিভিন্ন মৌলের ভৌত আর রাসায়নিক যে ধর্মগুলো, সেগুলো তার পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ আমি যদি এদের ভর অনুযায়ী সাজাই, যেরকম কি হাইড্রোজেনের ভর হচ্ছে আমাদের 1, ঠিক আছে? তারপর হিলিয়ামের ভর, তারপর আমরা দেখবো লিথিয়ামের ভর তার দিয়ে বেশি, তারপর বেরিলিয়ামের ভর তার দিয়ে বেশি, তারপর বোরনের ভর তার দিয়ে বেশি, তারপর কার্বনের ভর তার দিয়ে বেশি, তারপর অক্সিজেনের ভর তার দিয়ে বেশি। এরকম ভাবে আমি যদি ভর অনুযায়ী সাজাই, ঠিক আছে? যেরকম আমাদের অক্সিজেনের ভর কত? 16, কার্বনের ভর কত? 12, বোরনের ভর কত? আমাদের 10। এরকম ভাবে আমি যদি ভর অনুযায়ী পরপর সাজাই না, তাহলে আমি যে সারণীটা পাবো, সেই সারণীতে আমি যদি একটা পর্যায় সারণী তৈরি করি, তাহলে আমি এদের কি ধর্মের মিল পাবো। তাহলে এটা কে বললো? এটা বললো আমাদের মেন্ডেলিভ। তাহলে মেন্ডেলিভ কি হিসেবে তাদের মৌলগুলোকে সাজিয়েছিল? তাহলে তার ভিত্তিটা কি ছিল? ভিত্তিটা ছিল হচ্ছে আমাদের পারমাণবিক ভর। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে এর ভিত্তি ছিল পারমাণবিক
ভর, যাকে আমরা কি ধরি, যাকে আমরা ক্যাপিটাল এ ধরি। বোঝা গেল? এবার ঠিক ওই সময়েই আরেকজন বিজ্ঞানী আমাদের লোথার মেয়ার, তিনিও তার পর্যায় সূত্র দিলেন। তিনি কি বললেন? বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। দেখো তো, এটা ঠিক ওই সেম সেম বাট ডিফারেন্ট এরকম হয়ে গেল না? দেখো, আমাদের যে মেন্ডেলিভ পর্যায় সূত্র দিয়েছিল সেটা কি বলেছিল? ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর আমাদের যে লোথার মেয়ার, সেখানে আমরা কি বলছি? ভৌত ধর্মগুলি পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাই তো? তার মানে আমাদের এখানে শুধু আমরা রাসায়নিক ধর্মের কথা উল্লেখ করব না। তো যেহেতু সূত্রটা একদম ছোট হয়ে যাচ্ছে ওই জন্য, তাই আমরা কিছু ভৌত ধর্মের কথা উল্লেখ করে দেবো পরীক্ষায় প্রশ্ন দিলে, যেমন পারমাণবিক আয়তন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। তাহলে আমাদের যে লোথার মেয়ারের পর্যায় সূত্র, তার ভিত্তিটাও কি? তার ভিত্তিটাও কিন্তু আমাদের পারমাণবিক ভর। আমাদের মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, তারও ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। তাহলে এই পারমাণবিক ভরকে হাতিয়ার করেই কিন্তু এবার আমরা তাহলে একটা পর্যায় সারণী তৈরি করব। তাহলে ক্রেডিট কে পেলো? আগে দিয়েছিল আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্র, তাহলে মেন্ডেলিভ স্যার কিন্তু আমাদের সমস্ত ক্রেডিট পেয়ে গেল। তাহলে এই মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা দিলেন উনি, তার ভিত্তিতে আমি কি করলাম? আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি করলাম। তাহলে আমি কি বলবো? যে মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, সেটা অবলম্বনে মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাগ দ্বারা যে শ্রেণীবদ্ধ সারণী তৈরি করা হয়, তাকে আমরা কি বলি? পর্যায় সারণী। প্রকাশকালে এর মধ্যে কতগুলো মৌল ছিল? সেখানে কিন্তু মাত্র 63টা মৌল ছিল। ঠিক আছে? তার মধ্যে কি ছিল? 1 থেকে আমাদের 7 অবধি ছিল পর্যায়। তার মানে মোট কতগুলো পর্যায় ছিল? 7টা পর্যায়। পর্যায় মানে এরকম পাশাপাশি যতগুলো আমি টেবিল করছি, তাহলে এরকম ভাবে মোট কতগুলো আছে? 7টা পর্যায় আছে। ঠিক আছে? আমি দেখাচ্ছি একটু পরে টেবিলটা। আর কি ছিল? আর ছিল আমাদের মোট 8টা পর্যায়। কিরকম ভাবে ছিল? দেখো, 1 থেকে আমাদের 7 অবধি রোমান হরফে ছিল। ঠিক আছে? তাহলে 1 থেকে আমাদের 7 অবধি ছিল আমাদের শ্রেণী, আর একটা ছিল আমাদের অষ্টম শ্রেণী। এবার কেন আলাদা করে লিখলাম? এই যে 1 থেকে 7 অবধি শ্রেণী ছিল না, এদের আবার দুটো উপশ্রেণী ছিল, এ আর বি। তার মানে কি ছিল? 1A 1B 2A 2B 3A 3B, এরকম করতে করতে 7A 7B অবধি ছিল। কিন্তু আমাদের যে অষ্টম শ্রেণীটা, এর কিন্তু কোনো আলাদা সেপারেশন ছিল না। তাহলে 1 থেকে 7 আর 8 মোট কতগুলো শ্রেণী ছিল? মোট তাহলে ছিল 8টা শ্রেণী। তাহলে 8টা শ্রেণী ছিল। তাহলে এইটা ছিল আমাদের আগে। কিন্তু পরে যখন নিষ্ক্রিয় গ্যাস আমাদের আবিষ্কার হলো, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এরা যখন আমাদের আবিষ্কার হয়ে গেল, তাহলে এদের জন্য একটা নতুন শ্রেণী অ্যাড করা হলো, যেটাকে আমরা বলি কি? শূন্য শ্রেণী। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যখন আবিষ্কার হলো, তখন আমাদের কি? শূন্য শ্রেণী অ্যাড করা হলো। তাহলে আগে ছিল আমাদের 8টা শ্রেণী, এখন তাহলে যুক্ত হয়ে কতগুলো হয়ে যাবে? তাহলে এখন কিন্তু হয়ে গেল আমাদের 9টা শ্রেণী। ঠিক আছে? শূন্য শ্রেণী হচ্ছে নাম, যেরকম 1 2 3 4 এরকম ভাবে দেওয়া হচ্ছে না, সেরকম এটা কি? 0 শ্রেণী। আর মোট সংখ্যা কতগুলো হয়ে গেল? এটা কি? এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। তাহলে মোট শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের এখন 9টা হয়ে গেল। ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আগে এটা বোঝাই যে আমাদের পর্যায় আর শ্রেণীটা কি। দেখো, তোমরা সবাই পরীক্ষা দাও। এবার যদি একটা বেঞ্চে একজনকে বসানো হয়, আর এরকম ভাবে আমাদের একটা ক্লাসরুমে পরীক্ষা চলছে, তো তোমরা কি করো? তোমরা খুব ভালো করে জানো। এবার টিচার যদি একটু কম স্ট্রিক্ট হয়ে থাকে, তাহলে কি হবে? এই যে আমাদের কমলা বাবু লিখছে কিছু একটা, এই কমলা বাবুর খাতাটা এই কালো বাবু কপি করবে, তারটা এই ব্লু বাবু কপি করবে, তারপর এরকম ভাবে কপি হতে থাকবে, তাই তো? তার মানে এই সারণী বরাবর প্রত্যেকের খাতায় লেখাগুলো একই থাকবে না? তাহলে এদের লেখার মধ্যে কিন্তু অনেক সদৃশতা আমি পাবো, অর্থাৎ এদের লেখা আমি প্রায় প্রায় সমান পাবো। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা শ্রেণী। বোঝা গেল? কিন্তু আমি যদি এখন বলি যে এই মেয়েটার লেখা আর এই ছেলেটার লেখা কি একই হবে? না, এরা তো একে অপরের সাথে কথা বলতে পারছে না। আবার এই ছেলেটার সাথে এই ছেলেটার লেখা কি একই হবে? হবে না। আবার এই পাশের যে ছেলেটা আছে, তার সাথে কি এর লেখা কপি হবে? হবে না। তার মানে এই যে পাশাপাশি যারা বসে আছে, এই পাশাপাশি যারা বসে আছে, এদের লেখা পরস্পর সেম হবে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পর্যায়। তাহলে আমি শ্রেণী বরাবর কি? যাদের একই রকম ধর্ম থাকে তাদেরকে লিখি, আর পাশাপাশি কাদেরকে রাখি? পাশাপাশি তাদেরকে রাখি যাদের ধর্মগুলো কিন্তু ম্যাচ করে না। তাহলে এই যে প দিয়ে পাশাপাশি, প দিয়ে পর্যায়। ঠিক আছে? তাহলে এই পর্যায়কে আমরা ইংরেজিতে কি বলি? পিরিয়ড। তাহলে পাশাপাশি আমি কি রাখি? এমন একটা স্তম্ভ রাখি যাদের মধ্যে মিল নেই, তাদেরকে আমি বলি পর্যায়। আর আমি উল্লম্বভাবে কাদেরকে রাখি? শ্রেণীকে রাখি যাদের মধ্যে মিল রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের শ্রেণী আর পর্যায়ের কনসেপ্ট। যেমন দেখতে পাচ্ছ এখানে কি, এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে দেখো মাত্র দুটো এলিমেন্ট রয়েছে। তারপর কি? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। ঠিক আছে? তারপর এটা কি? এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়। এরকম ভাবে মোট কতগুলো পর্যায় আছে? এটা আমাদের চতুর্থ পর্যায়, এটা আমাদের পঞ্চম পর্যায়, এটা আমাদের কি? ষষ্ঠ পর্যায়, এটা আমাদের কি? সপ্তম পর্যায়। তাহলে এরকম ভাবে মোট কতগুলো পর্যায় আছে? মানে পাশাপাশি স্তম্ভ কতগুলো আছে আমাদের? রয়েছে কিন্তু পাশাপাশি মোট 7খানা পর্যায়, তাই তো? তাহলে আমি কি বলবো? যে আমাদের 7টা পর্যায় রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু সংস্করণের পর, ঠিক আছে? আধুনিক সংস্করণ। আচ্ছা, আর উল্লম্ব ভাবে কতগুলো আছে? মানে যাদের মধ্যে ধর্ম সাদৃশ্যতা পাওয়া যায়। তাহলে এরকম ভাবে এই যে প্রথম, তারপরে এই কি? দ্বিতীয়, আর ওই যে বলেছিলাম না এটা 1 2 3 4 5 6 7, তারপরে একটা আছে 8। এবার দেখো, 1 এর মধ্যে এ রয়েছে, বি রয়েছে, 2 এর মধ্যে এ রয়েছে, বি রয়েছে, 3 এর মধ্যে এ রয়েছে, বি রয়েছে, 4 এর মধ্যেও এ রয়েছে, বি রয়েছে,
5, 6 প্রত্যেকের মধ্যে কি এ বি করে উপশ্রেণী রয়েছে, কিন্তু 8-এর মধ্যে কি কোনো এ বি রয়েছে? নেই কিন্তু। তাহলে এইটাই কিন্তু আমি তখন বলছিলাম যে আমাদের কিন্তু উপশ্রেণী কাদের মধ্যে রয়েছে? 1 থেকে 7-এর মধ্যে রয়েছে, কিন্তু 8-এর মধ্যে কোনো উপশ্রেণী নেই। তাহলে মোট আমাদের কতগুলো শ্রেণী রইলো এরকম ভাবে 1টা 2টো 3টে 4টে করতে করতে মোট কিন্তু আমাদের 8টা রইলো কি আগে। আর যখন নোবেল গ্যাস আবিষ্কার হয়ে গেল তারপরে নোবেল গ্যাসের জন্য আমি একটা শূন্য শ্রেণী অ্যাড করলাম, এটা 0, ঠিক আছে? তো 0 শ্রেণী অ্যাড করার পর আমাদের কতগুলো হয়ে গেল? হয়ে গেল আমাদের 9টা শ্রেণী। তাহলে আমাদেরকে যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে যে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীতে মানে যেটা আসল ছিল তখন আমাদের মোট কতগুলো শ্রেণী ছিল, তখন কিন্তু আমাদের 8টা শ্রেণী ছিল, আর পর্যায় কতগুলো ছিল? 7টা ছিল, ঠিক আছে? কিন্তু যখন আধুনিক সংস্করণ করা হলো মানে যখন আমি নোবেল গ্যাসগুলোকে অ্যাড করলাম তখন কি হয়ে গেল? তখন আমাদের 9টা শ্রেণী হয়ে গেল। কেন? কারণ আমি নোবেল গ্যাসদের জন্য একটা শূন্য শ্রেণী অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু পর্যায় কি সেই 7টাই রয়ে গেল। এবার যখন আমরা একদম আমাদের লেটেস্টটা দেখবো মানে যেটা আমাদের এখন বর্তমানে আমরা ব্যবহার করি, যেটা আমরা দেখিয়েছিলাম, সেখানে দেখো আমাদের 7টা পর্যায় রয়েছে কিন্তু মোট 18টা শ্রেণী রয়েছে। তাহলে আমাদের যখন জিজ্ঞাসা করবে যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলো আছে, তাহলে আমি কি উত্তর দেবো? তাহলে আমি বলবো যে শ্রেণী আমাদের এখন 18টা হয়ে গেছে এবং পর্যায় কিন্তু আমাদের এখনো 7টাই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের বেশ কিছু কনসেপ্ট যেগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পর্যায় সারণীতে একই রকমের ধর্ম যাদের থাকে তাদেরকে আমরা কি করি? উল্লম্ব সারিতে রাখি। উল্লম্ব মানে কি? ওপর থেকে নিচের দিকে। এই সারিগুলোকে কি বলা হয়? শ্রেণী বা গ্রুপ। আর ভিন্ন ধর্ম মানে আলাদা ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আমরা কি করি? অনুভূমিক ভাবে রাখি, মানে পাশাপাশি রাখি। তাহলে এদেরকে আমি কি করি? এদেরকে আমি রাখি আমাদের পর্যায় বা পিরিয়ড বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলা আছে পর্যায় সারণীর ভিত্তি সাপেক্ষে। ভিত্তি মানে কি? প্রথম দিকে আমরা পর্যায় সারণী ডিজাইন করতাম কি আমাদের পারমাণবিক ভরের সাপেক্ষে, পরে আমরা দেখবো যে পরমাণু ক্রমাঙ্কে আমরা শিফট করলাম, তাহলে সেই ভিত্তি সাপেক্ষে আমরা এটাকে কিন্তু কাস্টমাইজ করতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু আমাদের সব হয়ে গেল। এবার চলে আসি যে আমাদের তাহলে মেন্ডেলিভ এত সুন্দর একটা পর্যায় সারণী তৈরি করে দিল, তাহলে আমার সমস্যাটা কি? এখানেই তো তাহলে ইতিহাস থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাস তো থামবে না, ইতিহাসের সিলেবাস বাড়তেই থাকবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীতেও কিন্তু অনেক ভুল ভ্রান্তি রয়েছে। কিরকম? দেখো, আমরা একটা জিনিস পড়ি যেটা হচ্ছে আমাদের আইসোটোপ, তাই তো? আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বলে যখন আমাদের মৌলটা সেম, তার মানে আমাদের জেড সেম থাকবে। জেড কেন সেম থাকবে? কারণ একটা জিনিস মাথায় রাখবে যে জেড কি আমাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা আলাদা হয় না, তার মানে মৌলটাই আলাদা, ঠিক আছে? মানে পরমাণু ক্রমাঙ্ক কোনো একটা মৌলের পরিধিতি। যেরকম আমি যদি বলি 1 তাহলে আমি বলবো হাইড্রোজেন, যদি বলি 2 তাহলে বলবো হিলিয়াম, যদি বলি 3 তার মানে বলবো লিথিয়াম, যদি বলি 6 তাহলে বলবো কার্বন, যদি বলি 8 তাহলে বলবো অক্সিজেন। তার মানে কারুর মধ্যে কতগুলো প্রোটন রয়েছে তার ভিত্তিতেই কিন্তু তার পরিচয় ডিসাইড হয় একটা মৌলের জন্য। বোঝা গেল? এবার তাহলে আমাদের আইসোটোপ কাকে বলি? যার আমাদের কিন্তু আমাদের পরমাণু ক্রমাঙ্কটা একই কিন্তু আমাদের ভর সংখ্যাটা আলাদা। ভর সংখ্যা কোনটা? যেটা আমাদের ওপরে লিখি, যেটা আমাদের ভর। এক্সাম্পল আমি যদি বলি, এক্সাম্পল আমি বলছি আমাদের হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন 1 হতে পারে, হাইড্রোজেন 2 হতে পারে, হাইড্রোজেন 3 হতে পারে। এটাকে আমরা প্রোটিয়াম বলি, এটাকে আমরা ডয়টেরিয়াম বলি, এটাকে আমরা ট্রিসিয়াম বলি। শর্টে আমরা একে এইচ দিয়ে ডিনোট করি, একে ডি দিয়ে ডিনোট করি, একে টি দিয়ে ডিনোট করি। আবার আমরা আরো এক্সাম্পল দিতে পারি কি? আমরা এক্সাম্পল দিতে পারি অক্সিজেনের। অক্সিজেন 16 হতে পারে, অক্সিজেন 18 হতে পারে, অক্সিজেন 17 হতে পারে, ঠিক আছে? তাহলে এদের পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু একই থাকতে হবে, 8 থাকতে হবে, কারণ 8-এর জায়গায় যদি 9 হয়ে যায় তাহলে ফ্লুরিন হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু পরমাণু ক্রমাঙ্ককে চেঞ্জ করবো না, আমরা কাকে চেঞ্জ করবো? আমাদের ভর সংখ্যাকে চেঞ্জ করবো, আর এগুলো কিন্তু প্রকৃতিতে এক্সিস্ট করে। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের মেন্ডেলিভ কি করলো? ভর হিসেবে সাজালো, তাই তো? তাহলে এর ভর আলাদা, এর ভর বেশি, এর ভর তার থেকেও বেশি, আবার এখানে অক্সিজেনেরও তো ভরটা আলাদা আলাদা রয়েছে। তার মানে আমার কি করা উচিত ছিল? এই যে এখানে আমার অক্সিজেন লিখছি না, কোথায় আছে আমাদের অক্সিজেন? এই যে অক্সিজেন, তাহলে এই অক্সিজেনের জন্য তো 3টে আলাদা ঘর থাকা উচিত, এই হাইড্রোজেনের জন্য তো 3টে আলাদা ঘর থাকা উচিত, যেখানে একটা থাকবে H1, একটা থাকবে 2H, একটা থাকবে 3H, এরকম ভাবে আলাদা আলাদা ঘর থাকা উচিত। কিন্তু সেটা কি মেন্ডেলিভ রাখলো? রাখলো না। এবার তাহলে সবাই জিজ্ঞাসা করলো যে মেন্ডেলিভ আপনি যে বললেন যে আর কি আপনি পারমাণবিক ভর হিসেবে সাজিয়েছেন, তাই এখানে তো আমি দেখছি যে প্রত্যেকটা যে আইসোটোপ আছে যাদের কিন্তু ভিন্ন ভর, তাহলে ভিন্ন ভর হওয়া সত্ত্বেও কিন্তু আপনি তাদেরকে প্রত্যেককে একই স্থান দিলেন। আপনি বললেন যে হাইড্রোজেনের জন্য একটাই স্থান দেবো, এর থেকে বেশি আমি স্থান দিতে পারবো না। তাহলে এটা কি আপনার ঠিক দাঁড়ালো? উনি কিছু বলতে পারলেন না, তাহলে এটা একটা প্রথম ভুল দাঁড়ালো। ওনার মন বলছে যে আমি পরমাণু যখন ধর্মগুলো দেখছি তখন দেখছি যে এদের প্রত্যেকের ধর্ম কিন্তু একই রকমের, তাই আমি আলাদা জায়গায় রাখতে পারবো না। কিন্তু উনি বলতে পারছেন না যে আমি কেন এদেরকে একই জায়গায় রাখবো, কারণ উনি মুখে বলছে যে আমি ভর দিয়ে কাজ করছি, কিন্তু ওনার মনে হচ্ছে যে যদি আমি এদেরকে আলাদা জায়গায় রেখে দিই তাহলে এদের ধর্মের কিন্তু ম্যাচ পেয়ে যাবো আমি, আর ম্যাচ পেলে তো একই জায়গায় রাখতে হবে, তাই উনি একই জায়গায় রেখে দিল। আচ্ছা, তারপর আসলো আমাদের অন্য একটা ত্রুটি কি, সেটা হচ্ছে আইসোবার। এবার আইসোবার কারা? আইসোবার হচ্ছে তারা যাদের কিন্তু উল্টো কেস, যাদের আমি কি বলছি, যাদের আমি যে জেডটা কিন্তু ডিফারেন্ট, মানে তারা মৌলগুলো কিন্তু আলাদা কিন্তু তাদের যে পারমাণবিক ভর সেটা কিন্তু আমাদের সেম, অর্থাৎ তাদের ভর সংখ্যাটাই একই। যেরকম আমি যদি এক্সাম্পল বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে কার্বনের একটা আইসোটোপ আছে যেটা হচ্ছে C14, আবার নাইট্রোজেনেরও ভর হচ্ছে 14,
তাহলে এদের দুজনের কি ভরটা একই না? একই। তাহলে এদেরকে তো একই জায়গায় রাখার কথা, কারণ আমি সাজাচ্ছি তো ভর ভিত্তিতে, তাহলে যাদের ভর একই হবে তাদেরকে একই জায়গায় রাখবো। কিন্তু এখানে কি কোথাও দেখছো যে কার্বন আর নাইট্রোজেন একই জায়গায় রাখা আছে? না, এখানে কার্বন আলাদা, নাইট্রোজেন আলাদা করে রাখা আছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা তো উনি বলতে পারছেন না। ওনাকে বলা হচ্ছে যে আপনি বলছেন মুখে যে আমি ভর দিয়ে সাজাচ্ছি, কিন্তু আপনার তারপর মনে হচ্ছে যে না, এদেরকে আলাদা জায়গায় রাখতে হবে কারণ এদের ধর্ম আলাদা। তাহলে আপনি একদিকে ভরের দোহাই দিচ্ছেন, ওদিকে আপনি সাজাচ্ছেন মৌলদের ধর্মের ভিত্তিতে, তাহলে কাজটা কেমন হয়ে যাচ্ছে? তাহলে উনি কিন্তু বলতে পারলো না কিছু। তাহলে এদের একই ভর হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু আমি আলাদা আলাদা জায়গায় রাখছি, তাহলে এটাও একটা ত্রুটি। ঠিক আছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমরা দেখলাম উনি আরো অনেক কিছু গন্ডগোল করেছে। তিনি মুখে বলছে যে আমি ভর দিয়ে সাজাচ্ছি, কিন্তু যখন ধর্মগুলো তিনি পর্যবেক্ষণ করলেন তখন তিনি বেশ কিছু জায়গায় কিন্তু অনেকগুলো চেঞ্জেস করলেন। তিনি কোবাল্ট আর নিকেলকে এমন ভাবে সাজালেন যে এইখানটায় কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের কোবাল্ট আগে রাখছে আর নিকেল পরে রাখছে। কিন্তু ভালো করে দেখো তো কার ভর বেশি। এখানে কোবাল্টের ভর এই যে লেখা আছে 58.94, আর নিকেলের ভর লেখা আছে 58.59। কোনটা বড়? আমাদের তো কোবাল্টের ভর বড়, তাহলে তো একে পরে থাকার কথা। আমি তো ভর হিসেবে সাজাচ্ছি, যেরকম আমাদের হাইড্রোজেনের ভর কম, হিলিয়ামের ভর বেশি, তাই জন্য আমি হাইড্রোজেনকে আগে রাখছি, হিলিয়ামকে পরে রাখছি। তারপর লিথিয়ামের ভর তারও বেশি, তাই তাকে তারপরে রাখছি। বেরিলিয়ামের ভর তার থেকে বেশি, তাই তাকে পরে রাখছি। তাহলে আগে তো ছোট ভরকে রাখতে হতো, তাই তো? তাহলে আমি নিকেলকে তো আগে রাখার কথা ছিল, কিন্তু রাখছি আগে কোবাল্টকে। কেন? কারণ মেন্ডেলিভ বললো যে না, এইখানে যারা আছে তাদের ভরের মধ্যে একটা সাদৃশ্য পাচ্ছি আমি। তাহলে তিনি মুখে বলছে যে আমি ভর দিয়ে সাজাচ্ছি, কিন্তু কাজের বেলা কিন্তু তিনি অন্যরকম করছেন। ঠিক আছে, কিন্তু লজিক বলতে পারছেন না। আবার দেখলাম যে আমাদের যে আর্গন, আর্গনের ভরটা হচ্ছে আমাদের প্রায় 39.94, কিন্তু আমাদের যে পটাশিয়াম সেটা হচ্ছে 39.10। তাহলে কে বড় হলো? বড় হলো আর্গন। তাহলে তো আর্গন পরে থাকার কথা আর পটাশিয়ামটা আমাদের আগে থাকার কথা, কিন্তু তা উনি কিন্তু করলেন না। তিনি কি করলেন? পটাশিয়ামকে পরে রাখলেন আর আর্গনকে আগে রাখলেন। একই রকম ভাবে আমাদের টেলুরিয়াম আয়োডিনের ক্ষেত্রেও একই জিনিস দেখলাম, যে আয়োডিনটা আমাদের হালকা কিন্তু ওকে পরে রাখা হয়েছে। একই জিনিসটা আমাদের প্রোট্যাক্টিনিয়ামের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, যে প্রোট্যাক্টিনিয়ামের যে আমাদের ভরটা আছে না, সেটা 231। এর ভর কত? এর ভর প্রায় 231। আর থোরিয়ামের ভর প্রায় 232। তাহলে কার আগে থাকার কথা? আগে থাকার কথা আমাদের পিএ কে, কিন্তু পিএ কিন্তু পরে আছে, পিএইচ কিন্তু আগে রয়েছে। তাহলে এই যে ত্রুটিগুলো উনি করলেন, এগুলোকে কি বলা হয়? অ্যানোমালাস পেয়ার। মানে তার কিছু এমন এমন পেয়ার ছিল, এমন এমন কিছু জোড়া ছিল, যে জোড়ায় কিন্তু উনি ভুলভ্রান্তি করছিলেন। যেরকম কি 4টে এরকম অ্যানোমালাস পেয়ার রয়েছে। কে কে? একটা হচ্ছে আমাদের আর্গন পটাশিয়াম। আর্গনের ভর কিন্তু আমাদের বড়, কিন্তু আর্গনকে কিন্তু আমি আগে রাখছি। তারপর আমাদের কি হলো? টেলুরিয়াম আর হচ্ছে আমাদের আয়োডিন। তারপর কি আমাদের কোবাল্ট আর হচ্ছে আমাদের কি নিকেল। তারপর কি? তারপর হচ্ছে আমাদের থোরিয়াম আর হচ্ছে আমাদের পিএ। তাহলে এগুলো কিন্তু আমাদের বেশ কিছু অ্যানোমালাস পেয়ার, যেগুলোতে কিন্তু আমি এরকম ত্রুটি পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা বলছি যে তাহলে অনেক ত্রুটি, আরো কিছু ত্রুটি আছে, যেরকম হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। দেখো আমাদের যে গ্রুপ 1A, এর মধ্যে কারা আছে? এর মধ্যে আছে আমাদের হাইলিনা কা রাব সে ফারিয়ার। ঠিক আছে। এবার এদের সাথে না আমাদের হাইড্রোজেনের অনেক ম্যাচ পাওয়া যায়। আবার আমরা বলবো যে আমাদের যে VIIB, অর্থাৎ 7 নম্বরের বি উপশ্রেণী, তাহলে তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে আছে আমাদের ফির কাল বাহার আই আন্টি। এগুলো কি বলছি মুখে মুখে, পরে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তাই টেনশন নেওয়ার দরকার নেই। এদের সাথেও আমাদের হাইড্রোজেনের ম্যাচ পাওয়া যাচ্ছে। তাহলে এদের সাথেও বেশ কিছু ম্যাচিং রয়েছে, আবার অনেক কিছু অমিলও রয়েছে। এদের সাথে অনেক কিছু মিল অমিল রয়েছে। তাহলে আমি কোথায় রাখবো হাইড্রোজেনকে, এটাও কিন্তু ঠিক করে আমাদের মেন্ডেলিভ প্রকাশ করতে পারলেন না। ঠিক আছে। আরো কিছু ত্রুটি আছে, এরকম অনেক কিছু ত্রুটি আছে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমরা এই অবধি লিখে দিলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। তাছাড়া কি, যেরকম আমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণীতে আমরা কি করছিলাম? তিনটে তিনটে মৌলকে রাখছি। এই যে এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ে, এটা পঞ্চম পর্যায়ে, এটা ষষ্ঠ পর্যায়ে। এখানে দেখো তিনটে তিনটে করে আমার মৌল একটা শ্রেণীর মধ্যেই কিন্তু আমি রাখছি। তাহলে এটাও একটা ত্রুটি, যে কেন এরকম করা হলো, কেমন একটা বিদঘট হয়ে যাচ্ছে তাহলে এটা। ঠিক আছে। তারপর আমাদের ষষ্ঠ আর সপ্তম পর্যায়ের 3A-তে 14টা করে মৌল একই সাথে রাখা হয়েছে, যেটাকে আমরা ল্যান্থানাইট অ্যাক্টিনাইট পড়বো, পরবর্তীকালে পড়বো। এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। এগুলো বেশ কিছু ত্রুটি, যেগুলো কিন্তু আমরা ফিক্স করতে পারি না মানে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীতে। ঠিক আছে। আচ্ছা, আরো বেশ কিছু ত্রুটি আছে, যেরকম কি আমাদের অনেক মৌল যেগুলোর কিন্তু ধর্ম একই রকম, কিন্তু তাদেরকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। আবার এমন কিছু মৌল আছে যাদের ধর্ম কিন্তু আলাদা, কিন্তু তাদেরকে একই জায়গায় রাখা হয়েছে। তাহলে এরকম বেশ কিছু আমাদের কিন্তু ত্রুটি পাওয়া গেছিল, যার মধ্যে প্রথম 4টে তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে, যখনই দেবে না কেন তাতেই ফুল মার্কস পাবে। বাকি সবকটাই একবার পড়ে রাখো, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। তাহলে এখানে মেনলি কি আমাদের কাস্টমাইজেশনের ইস্যু হচ্ছিল, যে আমরা অনেক কিছু ভুলভ্রান্তি ভাবে কিন্তু সাজাচ্ছিলাম। স্পেশালি কি, যে আমরা যে যুক্তি দিচ্ছি যে আমরা ভর দিয়ে সাজাচ্ছি, সেই যুক্তিকে কিন্তু আমি মানছি না। আর বাকিরাও যখন পরীক্ষা করে দেখলো, তখন দেখলো যে হ্যাঁ, মেন্ডেলিভ কিন্তু ভুল ভেবেও ঠিক কাজ করছে। যে আমাদের আর্গনকে কিন্তু আগে রাখলো, আর সত্যিই চেক করে দেখলো যে এই আর্গনকে কিন্তু এই জায়গায় রাখার জন্য প্রত্যেকের সাথে ম্যাচ পাওয়া যাচ্ছে, আমাদের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। আমি তো অ্যাট দ্য এন্ড এটাই করতে চাইছিলাম, যে যাদের ধর্মের মিল আছে তাদেরকে আমি একই স্থানে রাখতে চাইছিলাম, একই শ্রেণী বরাবর রাখতে চাইছিলাম। সেটা কিন্তু মেন্ডেলিভ একদম ঠিকভাবে করছিলেন। ওই জন্য বলছিলাম যে আমাদের মেন্ডেলিভ কিন্তু খুবই জিনিয়াস ছিল, যে কিন্তু আমাদের
এমন এমন কাজ করছিল যে ভুল পথে হেঁটেও সে কিন্তু ঠিক কাজ করছিল। কেন? কারণ সে কিন্তু মৌলদের যে ধর্ম, সেই ধর্মগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারছিল। ইভেন সে এত জিনিয়াস ছিল যে সে কিন্তু এমন এমন মৌল, যে মৌলগুলোর ধর্ম অ্যানালাইজ করে বলে দিচ্ছিল যে অন্য কোনো মৌল এমন আছে পৃথিবীতে যে মৌলটা এখানে স্থান পাবে, বাট সেটা কিন্তু এখনো অব্দি আবিষ্কার হয়নি। তাহলে তিনি এমন মৌলের ধর্ম প্রেডিক্ট করে দিচ্ছিলেন যেগুলো কিন্তু তখন অব্দি আবিষ্কারই হয়ে পারেনি। যেরকম একা সিলিকন, যেটা বর্তমানে আমরা জার্মেনিয়াম হিসেবে চিনি, একা অ্যালুমিনিয়াম যেটাকে আমরা গ্যালিয়াম হিসেবে চিনি, একা ম্যাঙ্গানিজ যেটা টিসি, একা বোরন যেটা আমাদের স্ক্যানাডিয়াম। তাহলে এরকম কিন্তু 4টে মৌল, যে মৌলগুলো কিন্তু তখন আবিষ্কার হয়ে পারেনি, কিন্তু তার মন বলছিল যে এখানে এমন একটা মৌল আসবে যে মৌলটা কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হবে এবং তার ধর্ম এদের সাথে কোনো না কোনোভাবে ম্যাচ করবে। বোঝা গেল সে এতটা ব্রিলিয়ান্ট ছিল। তো যাই হোক, সে ব্রিলিয়ান্ট ছিল, ব্রিলিয়ান্ট কাজও করেছে, কিন্তু তার সারণীতে কিন্তু অনেক ত্রুটি ছিল যেটাকে কিন্তু সে ফিক্স করতে পারেনি। তাহলে অন্য কোনো বিজ্ঞানীকে আসতে হবে। ব্যাস, এবার চলে আসলো আমাদের হিরো মোজলে। এবার বিজ্ঞানীদের একটা সবসময় না অভ্যেস আছে, তারা সবসময় মাথার দিকে তাকায়, কারণ তারা সবসময় পড়াশোনা নিয়ে ভাবে। তো তো তাদের চিন্তা ছিল মাথায় নিয়ে। তো ধরো আমাদের সোডিয়াম, তার মাথায় লেখা থাকে কি 23, এটা কি? এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো এতক্ষণ আমাদের সব আমাদের যে বিজ্ঞানীরা ছিল তারা কিন্তু ভর সংখ্যা নিয়ে কাজ করলো। মোজলে যে বিজ্ঞানী ছিল, সে বলল আমার নামটা মোজলে, তার মানে মোজার সাথে কেমন একটা ম্যাচ করছে। সে বোধহয় বাঙালিদের কথা ভাবলো, আর ভাবলো যে বাংলায় আমার নামটা মোজার সাথে ম্যাচ করে, তাহলে আমি একটু পায়ের দিকে তাকাই। তো পায়ের দিকে কি আছে? পায়ের দিকে আছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমাদের যে মজলে কাকা ছিল না, মজলে কাকাটা বুদ্ধি লাগলো। ও কি করলো যে আমাদের বিভিন্ন ধাতব পাতে উচ্চ গতির ইলেকট্রন দিয়ে আঘাত করে এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করলো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কি পরীক্ষা করেছিল? এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করেছিল। কি দিয়ে আঘাত করেছিল? বিভিন্ন ধাতব পাতে ইলেকট্রন দিয়ে আঘাত করেছিল। ঠিক আছে, করে তিনি একটা জিনিস দেখলেন যে যখন আমি আমাদের ভর সংখ্যার সাথে একটা গ্রাফ বানাচ্ছি, তখন কিন্তু কোনো ফিক্স প্যাটার্ন পাচ্ছি না যে এরকম ভাবেই কিন্তু আমাদের মৌলদের ধর্মগুলো আসবে। কি কিসের প্যাটার্ন নিতে চাইছিলেন উনি? এরকম ভাবে একটা এক্স রশ্মির কম্পাঙ্কের প্যাটার্ন বের করতে চাইছিলেন। এটা কি ছিল? এটা হচ্ছে এক্স রশ্মির কম্পাঙ্ক। এই যেটা লেখা আছে না, এটা এরকম ভাবে লেখে, এটাকে নিউ বলে। ঠিক আছে, বাংলায় আমরা লি লিখতাম না, কাইন্ড অফ ওরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্স রশ্মির কম্পাঙ্ক। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্নবিচিত্রায় পেয়ে যাবে তোমরা এটা। ঠিক আছে, বাট তোমাদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু প্রশ্নবিচিত্রা সলভ করতে গেলে তখন কিন্তু এটা পেতে পারো এমসিকিউতে। যাই হোক, কিন্তু উনি যখন দেখলেন যে আমি আমি কি করছি, আমি পায়ের দিকে তাকাচ্ছি, পায়ে কি আছে? পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক নিয়ে আমি যখন একটা গ্রাফ প্লট করছি না, আমি একটা ফিক্সড প্যাটার্ন পাচ্ছি। তার মানে উনি বুঝতে পারলেন যে আমরা এতক্ষণ যে সমস্ত বিজ্ঞানীরা ভর সংখ্যা নিয়ে কাজ করছিলাম, এটাই ভুল ছিল। আমরা যদি পরমাণু ক্রমাঙ্ক নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা ঠিক পথে হাঁটবো। তাহলে উনিই প্রথম প্রমাণ করলেন যে পারমাণবিক ভর নয়, বরং পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাই হলো মৌলদের পর্যাবৃত্ততার সঠিক পরিমাপক বা ভিত্তি। ব্যাস, এখান থেকেই কিন্তু আমাদের পুরো খেলা চেঞ্জ হয়ে গেল, এবং আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দীর্ঘ পর্যায় সারণী তৈরি করি সেটা আমরা করতে পারলাম। তাহলে এতক্ষণ আমরা সমস্ত কিছু একটা বেসিক জিনিসে ভুল করছিলাম কি? আমরা বারবার কিন্তু পরমাণুর যে ভর, সেই ভর নিয়ে কাজ করতে চাইছিলাম। এইবার থেকে আমরা কি করব? আমাদের মেন্ডেলিফের যে পর্যায় সূত্র তাকে সংশোধন করব। আর সংশোধন করে আমি কি করব? আগে ভাবো যে মেন্ডেলিফ আমাদের কি বলেছিল। মেন্ডেলিফ কিন্তু আমাদের বলেছিল যে আমাদের বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে এখানেই কিন্তু ভুলটা হয়ে গেছিল। তাহলে এটা ঠিক কি হবে? এটা ঠিক হবে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর এটাকেই আমরা বলি আজকের দিনের আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্র বলুক বা মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র বলুক, সেটা একই জিনিস। কি? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই যে কথাটা এখানে আমি কারেকশন করলাম, এই কারেকশনটা করার পিছনে নেপথ্যে ভূমিকা কার ছিল? ভূমিকা ছিল কিন্তু আমাদের মোজলে, যে কিনা আমাদের এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করে এটা প্রমাণ করলেন যে আমরা কিন্তু যদি পারমাণবিক ভর নিয়ে কাজ করি তাহলে সেটা ভুল কাজ করব, বরং আমাদেরকে পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে কাজ করতে হবে, যেটা কিন্তু আমরা এবার ফলো করব। বোঝা গেল? তাহলে এর উপর ভিত্তি করেই কিন্তু বর্তমানের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আমরা তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এবার চলে যাই আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। ব্যাস, এবার থেকেই আমাদের আধুনিক খেলা চালু হয়ে যাবে। তাহলে যে এখানে বিভিন্ন ভিত্তি ভুল করে হয়ে গেছে। ঠিক আছে, তো ওটা একবার ক্লিয়ার করে দিই। তো আমাদের যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ভিত্তি ছিল, এই ভিত্তিটা কি ছিল? তাহলে এর ভিত্তিটা ছিল কিন্তু আমাদের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখন কিন্তু আমরা পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে আমরা কিন্তু এখন আর আমাদের ভর সংখ্যা নিয়ে কাজ করছি না। কাকে নিয়ে কাজ করছি? আমাদের পরমাণু ক্রমাঙ্ক। সাথে আমরা একটা জিনিস নিয়ে কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আর এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস না যেটা তোমরা 2-8-8 করে শেখো ছোটবেলায়, ওটা মাত্র ক্যালসিয়াম অব্দি অ্যাপ্লিকেবল। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন তোমরা কোয়ান্টাম নাম্বার শিখবে, এসপিডিএফ ভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে শিখবে। সেখানে তোমরা দেখবে যে 1s 2s 2p এরকম ভাবে পরপর আমরা সাজাতে থাকি।
ঠিক আছে? তো ওইভাবে আমরা কি করলাম, আমাদের ব্লক সিস্টেম তৈরি করলাম, এস ব্লক, ডি ব্লক, এফ ব্লক, পি ব্লক। তো এই জিনিসগুলো করার জন্য আমরা কি ইলেকট্রন বিন্যাসকে হাতিয়ার করি। তাই আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে ভিত্তি সেটা কি পরমাণু ক্রমাঙ্ক, এটা লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। সাথে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এই দুটোই কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, তবে গিয়ে আমরা আমাদের আধুনিক পর্যায় সারণীটাকে তৈরি করতে পারি। ঠিক আছে? পর্যায় সূত্র তাহলে কোনটা ব্যবহার করলাম? তাহলে আমরা পর্যায় সূত্র ব্যবহার করলাম কিন্তু আমাদের আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র। এই সংশোধনের পিছনে হাত কার ছিল? মোজলের ছিল, কারণ তিনিই কিন্তু প্রথম এটা প্রমাণ করলেন যে আমরা পারমাণবিক ভর নিয়ে কাজ করতে পারবো না, তাহলে আমরা কোনো পর্যাবৃত্ততা পাবো না। পর্যাবৃত্ততা মানে কি? আমি একটা নির্দিষ্ট রিপিটেশনের পর আবার প্রথম মৌলের ধর্মটা পেয়ে যাব, এরকম ভাবে আমি একই জায়গায় প্রত্যেকটা মৌলকে ডিজাইন করতে পারবো, এটাই হচ্ছে পর্যাবৃত্ততা। ঠিক আছে? তাহলে আমরা কাকে ফলো করব? আমাদের মোজলের কথা মতো মেন্ডেলিফের সূত্রটাকে কারেকশন করে আধুনিক পর্যায় সূত্রকে ফলো করব। বোঝা গেল? এবার কোন কোন বিজ্ঞানীর তাহলে এর পিছনে হাত ছিল? এর পিছনে হাত ছিল আমাদের মোজলের, ছিল মেন্ডেলিফের, ছিল আরেকজন ছিল কিন্তু আমাদের বোর, সাথে ছিল আমাদের বুরি। তাহলে এই যে বোর বুরি ছিল না, এরা কিন্তু আমাদের যে বিভিন্ন আধুনিক পর্যায় সারণী ডিজাইনিং, কি কি ভাবে আমি কাকে কোন ব্লকে রাখবো থাকবো এইসবের উপরে কিন্তু কাজ করেছিলেন। তাই আমাদের যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী সেটা তৈরি করতে কিন্তু আমাদের বিজ্ঞানী বোর, বিজ্ঞানী বুরি, এদের কিন্তু অনেক হাত ছিল। ইভেন এই ডিজাইনটা কিন্তু আমাদের র্যাঙ্ক এবং ওয়ার্নার নামক দুজন বিজ্ঞানী কিন্তু একটা ব্লুপ্রিন্ট দিয়েছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে, কতগুলো শ্রেণী আছে? তো তোমরা অলরেডি দেখেছো যে আমাদের 7টা পর্যায় রয়েছে এবং 18টা শ্রেণী রয়েছে। ঠিক আছে? কোনো উপশ্রেণীর সিন নেই এখানে, আমাদের কি শুধুমাত্র 18টা শ্রেণী রয়েছে এবং 7টা পর্যায় রয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসা। যেরকম আমরা দেখে নিই যে আমাদের কি এখানে এরকম প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, এরকম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এখানে 11, এখানে 12, এখানে কি 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর। তাহলে মোট কতগুলো শ্রেণী হলো? মোট হয়ে গেল আমাদের 18টা শ্রেণী। এবার পর্যায় কি? পর্যায় হচ্ছে পাশাপাশি, তাহলে এই যে হচ্ছে আমাদের প্রথম পর্যায়, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। তাহলে এরকম ভাবে মোট কতগুলো পর্যায় আছে? এরকম ভাবে মোট কিন্তু 7টা পর্যায় আছে। এটা প্রথম পর্যায়ে কে কে আছে? হাইড্রোজেন রয়েছে আর এদিকে হিলিয়াম রয়েছে, মাঝখানে কিন্তু কেউ নেই। তারপর আমাদের দ্বিতীয় পর্যায়ে এখানে কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম করতে করতে 8টা এলিমেন্ট রয়েছে। এরকম ভাবে তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়, মোট 7টা কিন্তু আমাদের কাছে পর্যায় রয়েছে। বোঝা গেল? এবার তাহলে আমরা আসি যে আমাদের কি কি মনে রাখতে হবে। যেটুকু মনে রাখতে হবে সেটুকু আমি বলবো। ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড আজকে আমি বলবো না, কারণ একসাথে দিলে তোমাদের মনে রাখতে অসুবিধা হবে। আজকে আমি প্রথম 30টা মৌলে মুখস্থ করাবো এবং গ্রুপগুলো মুখস্থ করাবো। তাহলে আমাদের যে প্রথম পর্যায়টা আছে না, সেটাতে আমাদের কি আছে? হাই, লিনা, কা, রব, সে, ফারিয়ার। এর মানে কি? হাই লিনা কোনো একটা মেয়ে, কা রব মানে ভালোবাসা, সে ফারিয়ার তার মানে হাই লিনা তার ভালোবাসার সাথে পালিয়ে গেছে। তাহলে হাই লিনা কা রব সে ফারিয়ার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী, এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে পরপর। তারপর আসছে আমাদের দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে কি আছে? দ্বিতীয় শ্রেণীতে আছে বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। তার মানে বেটা মাঙ্গে মানে চাইছে, কার স্কুটার গাড়ি এবং স্কুটার, বাপ রাজি হয়ে গেছে। তাহলে বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। ঠিক আছে? এটা এমজি। তারপর আসছে আমাদের 3 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণী কি? এসসি ওয়াই এস এল এ এসি, স্কাই লা এক মানে একটা আকাশ নিয়ে আস। মানে গার্লফ্রেন্ডরা বলে না যে আমার জন্য চাঁদ তুলে নিয়ে আসো, তো কোনো গার্লফ্রেন্ড বলছে যে আমার জন্য পুরো আকাশ ভেঙে নিয়ে চলে আসো, তাই কি বলছে? স্কাই লাও এক। ঠিক আছে? তাহলে এটা একটা নিমোনিক্স। এবার এই যে ইয়েটা, এটা বেশি তো লাগবে না, বাট একটা কারণে আমি এটা করাচ্ছি, সেটা পরে বলবো যখন আমরা ল্যান্থানাইড অ্যাক্টিনয়েড পড়াবো তখন। ঠিক আছে? আজকে একবারে সব দেবো না। তারপর আসছি আমরা আমাদের 11 নম্বর এবং 12 নম্বরের কাছে। 11 নম্বরে কি আছে? 11 নম্বরে আছে কন, আগে, আয়া, নিচের গুলো পড়তে হবে না। তারপর 12 নম্বরে কি আছে? জেড এন সিডি এইচ জি। ঠিক আছে? এটার নিমোনিক্স আমি জানি না। ঠিক আছে? তো এটা নিমোনিক্স আমি কিছু ইউজ করি না, আমার এটা এমনি মনে ছিল জেড এন সিডি এইচ জি, কারণ এটা একটা স্পেশাল গ্রুপ যেটা আমাদের ডি ব্লক এলিমেন্ট বা কিন্তু আমাদের ট্রানজিশন এলিমেন্ট না, তাই এটা পড়তে পড়তে আমার এমনি মুখস্থ হয়ে গেছিল, আমি কোনোদিন নিমোনিক্স ইউজ করিনি। ঠিক আছে? আচ্ছা, আর এটা কি? কন, আগে, আয়া, কে আগে এসেছিল। ঠিক আছে? আচ্ছা, 13 নম্বরে কি বলবো? 13 নম্বরে বলবো বেগুন, আলু, গাজর, ইন, থেলা। তার মানে আমাদের থেলাতে কি আছে? বেগুন, আলু, গাজর আছে। তাহলে বেগুন, আলু, গাজর, ইন, থেলা। আচ্ছা, 14 নম্বরে কি আছে? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। তাহলে কি বলবো? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। বোঝা গেল? বা নানা পাটেকার, ঐশ্বরিয়া, সব বিন্দাস, যেমন ভাবে মনে থাকে তোমাদের। তারপর হচ্ছে আমাদের 15 নম্বর। 15 নম্বরে কি আছে? সরি সরি সরি, এখানে আমাদের এটা 15 নম্বর হবে। বোরন, এখানে কার্বন আসবে। ঠিক আছে? তো কাশি গায়ে সন্ত প্রভু, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 14 নম্বর, কাশি গায়ে সন্ত প্রভু, ভুল করে ফেলেছি। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপে কি আসবে? ও স্টাইল সে তেল পলিশ। তাহলে এটা কি? ও স্টাইল সে তেল পলিশ। ঠিক আছে, এটা হচ্ছে 16 নম্বর গ্রুপ। তারপর হচ্ছে আমাদের 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে কি আছে? পীর কাল বাহার আই আন্টি। নিচের গুলো লাগবে না আমাদের, ঠিক আছে। তারপর আসছে আমাদের 18 নম্বর গ্রুপ। এটাও আমাদের পড়তে মানে আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিল, তাই আমি এটার জন্য কোনো নিউমেরিক্স ইউজ করিনি। এটা কি? হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। তাহলে মোট তোমাদের কিন্তু এইটুকুই মনে রাখতে হবে। এইবার এক্সট্রা কি মনে রাখতে হবে? তোমাদেরকে প্রথম 30টা মৌল মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর মৌল, এটা 2 নম্বর মৌল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তারপর এই যে 5 নম্বর, তারপর 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই অবধি হচ্ছে 20। তার মানে এটা কি? এটা হচ্ছে 21। তারপর এইখানে এসে শেষ হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে আমাদেরকে প্রথম 30টা মৌল পড়তে হবে। আমি পরপর বলছি: হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। 20 অবধি হয়ে গেল। এইবার স্ক্যানাডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। তাহলে আমাদের কি প্রথম 30টা মনে রাখতে হবে। কি করে? 5বার বলবে রোজ, তাহলে দেখবে 3 দিন 4 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যানাডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। ব্যাস, এই অবধি যদি তোমরা মনে রাখো তাহলেই কিন্তু তোমাদের ক্লাস 11-এরও কাজ চলে যাবে, ঠিক আছে। এর বেশি লাগে না তোমাদের। আর ক্লাস 10 অবধি তো কাজ চলেই যাবে, ঠিক আছে। ক্লাস 11-12-এ ল্যান্থানাইড অ্যাক্টিনয়েড খুব বেশি ইম্পর্টেন্ট, বাট আজকাল কিন্তু আমাদের এমসিকিউতে ল্যান্থানাইড অ্যাক্টিনয়েড আমাদের ক্লাস 10th লেভেলেও দিয়ে দেয়। তাই এক্সাম্পল হিসেবে কিন্তু আমাদের পড়তে হবে যেগুলো এখানে আছে। এখানে বলবো আমাদের ল্যান্থানাইড, এখানে বলবো আমাদের অ্যাক্টিনয়েড, বাট এই এক্সাম্পলগুলো আমি একদিনে সব বলে দিচ্ছি না, তাহলে আর কি তোমাদের মাথা সব ঘেটে যাবে। তো আপাতত তোমরা শুধুমাত্র এইটুকু মুখস্থ করো। এর জন্য নিমোনিক্সের আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, সেটাও আই বাটনে দিয়ে দেবো, সেটাও দেখতে পারো। তো নিজের থেকে প্র্যাকটিস করো, বেশ কিছুদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে আমাদের গ্রুপগুলো আছে না এবং পর্যায়গুলো আছে, তাদের বেশ কিছু নাম রয়েছে। তো আমাদের যে প্রথম পর্যায়টা আছে না, এই প্রথম পর্যায়ে কজন আছে দেখো তো ভালো করে। যে কোনো এক জায়গা থেকে দেখো। দেখো প্রথম পর্যায়ে কি আছে? প্রথম পর্যায় মানে কি? এই যে এইটা, এরকম ভাবে দেখবো। তো পর্যায় মানে কি? পাশাপাশি দেখবো। তাহলে এই যে প্রথম পর্যায়ে শুধু হাইড্রোজেন আছে হিলিয়াম রয়েছে, ঠিক আছে। তাহলে কজন রয়েছে? আমাদের হাইড্রোজেন থেকে হিলিয়াম অব্দি রয়েছে। মোট কজন আছে? 2জন রয়েছে মাত্র, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো তো। দ্বিতীয় যে পর্যায়টা আছে সেখানে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন অব্দি রয়েছে। মোট কতজন রয়েছে? দেখবে গুণে 1 2 3 4 5 6 7 8 8জন রয়েছে, ঠিক আছে। তাহলে মোট কতজন রয়েছে? এখানে কিন্তু 8জন রয়েছে। তারপর তৃতীয়তে কে আছে? তৃতীয়তেও 8জন আছে, দেখবে গুণে। তারপর চতুর্থ এবং পঞ্চমে কি আছে? 18 18 করে রয়েছে। ষষ্ঠতে 32 জন আছে। সপ্তমেও 32 জন আছে। অসম্পূর্ণ লেখা থাকে, তার কারণ হচ্ছে যে নতুন কোনো এলিমেন্টস অ্যাড হলে হয়তো ওখানে আমরা অ্যাড করবো, তাই জন্য এটা অসম্পূর্ণ লেখা থাকে বইতে আজও। বাট আপাতত আমরা এটাই ধরতে পারি যে 32টাই আমরা কিন্তু অ্যাডিশন রয়েছে, কারণ বহুদিন ধরেই কিন্তু আমাদের পর্যায় সারণীতে নতুন কোনো এলিমেন্ট আমরা কিন্তু অ্যাডিশন করিনি, ঠিক আছে। প্রথম মৌল এবং অন্তিম মৌল চেক করে করে দেখে নেবে, ঠিক আছে। যেরকম আমি একটা চেক করে দেখাচ্ছি আমাদের তৃতীয়। তো তৃতীয়তে চলে যাই। তৃতীয় কোনটা? এটা। তৃতীয়র শুরু কোথা থেকে হচ্ছে? সোডিয়াম দিয়ে। তৃতীয়র শেষ কোথায় হচ্ছে? আমাদের আর্গন দিয়ে। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের এখানে লেখা আছে যে কোনটা দিয়ে শুরু কোনটা দিয়ে শেষ। সেগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে প্রথম পর্যায়টা আছে তাতে সব থেকে কম এলিমেন্ট আছে, তাই একে আমরা বলি অতি হ্রস্ব পর্যায়, ঠিক আছে। এইবার আমাদের যে দ্বিতীয় আর তৃতীয়, এখানে আছে 8টা করে এলিমেন্ট। তাহলে এটাকে আমি কি বলতে পারি? অতি হ্রস্ব তো বলবো না, হ্রস্ব বলবো। তাহলে এটা আমাদের প্রথম হ্রস্ব, এটা আমাদের দ্বিতীয় হ্রস্ব। হ্রস্ব মানে কি? আমাদের ছোট, ঠিক আছে। তারপর আমাদের যে ফোর্থ ফিফথ, এখানে কি আছে? 18 আর 18। তার মানে এটা কি আমাদের হ্রস্ব? না, এটা কি দীর্ঘ। তাহলে আমি বলবো এটা প্রথম দীর্ঘ, এটা দ্বিতীয় দীর্ঘ পর্যায়। আর এই যে 6 আর 7, এটা কি আমাদের 32টা করে আছে। তাহলে আমি বলতে পারি যে এটা অতি দীর্ঘ। তাহলে এটা প্রথম অতি দীর্ঘ পর্যায়, এটা দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় বলতে পারি, অথবা যেহেতু অসম্পূর্ণ এখানে ধরে থাকি আমরা, তাই বলতে পারি যে এটা অসম্পূর্ণ পর্যায়। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ের নাম। তাহলে এরকম ভাবে প্রশ্ন করতে পারে যে প্রথম দীর্ঘ পর্যায়ের, কোথায় প্রথম দীর্ঘ পর্যায়ে? এই যে প্রথম দীর্ঘ পর্যায়ে মোট কতগুলো পরমাণু রয়েছে? বারবার পরমাণু বলে ফেলি, মৌল রয়েছে। তাহলে প্রথম দীর্ঘ পর্যায়ে মোট 18টা মৌল রয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে আমাদের। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসে আমাদের শ্রেণী। শ্রেণীর মধ্যে প্রথমেই পড়ছে আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 13 থেকে 17। মানে গ্রুপ 1-এ কারা ছিল? গ্রুপ 1-এ ছিল হচ্ছে আমাদের হাইলিনা কারাপ সেফারিয়ার। গ্রুপ 2-তে কারা ছিল? গ্রুপ 2-তে ছিল বেটা মঙ্গে কার্ড স্কুটার বা আপরাজি। গ্রুপ 13-তে কারা ছিল? বেগুন আলু গাজরিন থালা। গ্রুপ 14 থেকে ছিল আমাদের কাশি গায়সান প্রভু। গ্রুপ 15 থেকে ছিল আমাদের নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সবাই ভিখারি। গ্রুপ 16 থেকে ছিল আমাদের ও স্টাইল সে তেল পলিশ। গ্রুপ 17 থেকে ছিল আমাদের ফির কাল বাহারা আন্টি। গ্রুপ 18-তে কারা ছিল? আমাদের হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, যেটাকে আমাদের নোবেল গ্যাস। সাথে ওজিটাও মাথায় রাখতে পারো, 118 যেটা আছে, ঠিক আছে। তো এরা কি? এদেরকে আমরা বলি আমাদের প্রতিনিধি মৌল, প্রতিনিধি বা আমাদের আদর্শ মৌল বলে থাকি, ঠিক আছে। তো এদেরকে বলা হয় আমাদের
প্রতিনিধি বা আদর্শ মৌল। ওকে, আচ্ছা। গ্রুপ 3 থেকে 11দেরকে আমি কি বলি? গ্রুপ 3 থেকে 11দেরকে আমি বলি আমাদের ট্রানজিশন এলিমেন্টস বা আমাদের সন্ধিগত মৌল। তাহলে এদেরকে আমি বলতে পারি আমাদের ট্রানজিশন মৌল বা সন্ধিগত মৌল। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে লেখা আছে 3 থেকে 12, আমি বলছি। এবার 3 থেকে 12 যেটা, তাদেরকে আমি কি বলতে পারি? তাদেরকে আমি বলতে পারি আমাদের ডি ব্লক মৌল। এইবার এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমরা মাথায় রাখো। দেখো, আমাদের এই যে প্রথম দুটো ঘর রয়েছে না, এই প্রথম দুটো ঘরকে আমরা বলছি হচ্ছে আমাদের এস ব্লক। তার মানে আমাদের গ্রুপ 1 আর গ্রুপ 2 মিলে কি হচ্ছে? আমাদের এস ব্লক। ভালো কথা। এই যে আমাদের গ্রুপ 13 থেকে গ্রুপ 18, এদেরকে মিলে কি হচ্ছে? এদেরকে মিলে হচ্ছে আমাদের পি ব্লক। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের বাইরে যেটা রয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের এফ ব্লক। কেন এদেরকে এসপি ডিএফ এ ভাগ করা হচ্ছে সেটা ডিপেন্ড করছে যে লাস্ট কক্ষের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা এস এ ঢুকছে নাকি পি তে ঢুকছে নাকি এফ এ ঢুকছে নাকি ডি তে ঢুকছে। তো এবার এগুলো তো এখন তোমরা বুঝতে পারবে না, কারণ ওগুলো কোয়ান্টাম নাম্বার শিখতে হবে বোঝার জন্য। তো সেটা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে। আপাতত এমনি বোঝো যে এগুলো এই ব্লক। তো আমাদের এস ব্লক গেল, পি ব্লক গেল, এফ ব্লক গেল। এই যে মাঝখানে পড়ে রইলো আমাদের গ্রুপ 3 থেকে হচ্ছে আমাদের 12, এইটা কি? এটা হচ্ছে আমাদের 3 নম্বর গ্রুপ, আর এইটা কি? আমাদের 12 নম্বর গ্রুপ। এরা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। এদেরকে আমি কি বলতে পারি? ডি ব্লক এলিমেন্ট। তাহলে আমি কেন 3 থেকে 11 অব্দি বললাম হচ্ছে আমাদের ট্রানজিশন এলিমেন্ট? দেখো, আমাদের এই 3 থেকে 11 অব্দি এদের প্রত্যেককে আমি ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি, প্রত্যেকে আবার ডি ব্লক এলিমেন্টও। কিন্তু আমাদের এই যে একটা বিশেষ গ্রুপ যেটা হচ্ছে আমাদের ZnCDHG, এদেরকে কিন্তু আমরা সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি না। তোমাদের বইতে লেখা আছে যে 3 থেকে 12 অব্দি নাকি সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট, মানে আমার কাছে যে এডিশনের বই আছে তাতে তো তাই লেখা আছে। কিন্তু সন্ধিগত মৌল কিন্তু হবে না ZnCDHG। কারণ ZnCDHG এরা কেন সন্ধিগত মৌল হবে না? এটা ক্লাস 12-এর একটা হট ফেভারিট সাবজেক্ট কোয়েশ্চেন। যখন তোমরা পি ব্লক পড়বে বা পিরিয়ডিক টেবিল পড়বে ক্লাস 11-এ, তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কেন ZnCDHG একটা ডি ব্লক মৌল কিন্তু সন্ধিগত মৌল নয়। বোঝা গেল? সরি, আমি পি ব্লক বলে ফেলেছি। ডি ব্লক চ্যাপ্টার আছে একটা, ডি ব্লকে পড়বে, ডিএনএ ব্লক বলে একটা চ্যাপ্টার থাকে। যাই হোক, তো তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এরা কেন আমাদের সন্ধিগত মৌল নয়। আর এখন তুমি ভুল পড়ছো যে এরা নাকি সন্ধিগত মৌল। না, ZnCDHG কিন্তু আমাদের ডি ব্লক মৌল কিন্তু সন্ধিগত মৌল নয়। তো এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে? তাই জন্য আমি এরকম ভাবে আলাদা করে দিয়েছি যে 3 থেকে 11দেরকে আমি ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল বলবো, কিন্তু 3 থেকে 12 প্রত্যেককে আমি ডি ব্লক মৌল বলতে পারি। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে বলছে গ্রুপ 1। গ্রুপ 1-এ কে থাকে? গ্রুপ 1-এ থাকে আমাদের হাই, লি, না, কা, রাব, সে, ফারিয়ার। এবার দাঁড়ো, ধৈর্য ধরো। দেখো, আমি বলছি যে গ্রুপ 1 মৌলগুলোকে আমি বলছি আমাদের ক্ষার ধাতু। ঠিক আছে? ক্ষার ধাতু বলছি। এবার মনে রাখবে যে ধাতু, যারা ধাতু হয় না তারা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। ঠিক আছে? এইবার তাদের নামের শেষে না আম থাকে মোস্টলি। ঠিক আছে? দুই একটা বাদ দিয়ে, যেরকম জিঙ্ক, কোবাল্ট। ঠিক আছে? এরকম 2-3টে এক্সাম্পল রয়েছে। তা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ধাতুর নামের শেষে আম রয়েছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লোহা তুমি বলবে লোহা তো আয়রন, ওটা তো ইংরেজি নাম। আসল নাম কি? Fe কেন বলা হয়? ফেরাম। Au অরাম। Ag আর্জেন্টাম। যে কোনো ধাতু বের করো, প্রত্যেকটা ধাতুর নামের শেষে কি আছে? আম রয়েছে। এক্সেপশন কি বললাম? জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এরকম 2-3টে এক্সেপশন বাদ দিয়ে বাকি প্রত্যেকের যে ধাতু, প্রত্যেকটা ধাতুর নামের শেষে কি থাকবে? আম থাকবে। তাহলে নামের শেষে যদি থাকে আম, তাহলে বুঝবো ধাতু। এক্সেপশন কি বললাম? জিঙ্ক, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, এগুলো শেষে কিন্তু আমাদের আম নেই, তবুও এরা ধাতু। ঠিক আছে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, স্ট্রংশিয়াম, ঠিক আছে, ইরিডিয়াম, তারপর হচ্ছে অসমিয়াম, এরকম যত আম রয়েছে না শেষে, তার মানে তারা ধাতু। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা তো ধাতু বুঝলাম। হাইড্রোজেন কি লাস্টে আম আছে? নেই। তার মানে এটা কি ধাতু? না। এটা কি অধাতু? তাহলে একে কি ক্ষার ধাতু বলতে পারবো? না। তার মানে আমি যখন ক্ষার ধাতু বলছি না, তার মধ্যে কিন্তু আমাদের গ্রুপ 1-এর মধ্যে হাইড্রোজেনকে কনসিডার করবে না। এমনি ওই যে বলছিলাম না যে আমাদের গ্রুপ 1 আর গ্রুপ 17-এর মধ্যে কোথায় হাইড্রোজেনকে রাখবো তা নিয়ে একটা দ্বিধা আছে আমাদের। তো এই হাইড্রোজেনকে কিন্তু আমরা একদম পিওরলি গ্রুপ 1-এর মধ্যে কনসিডার করি না। গ্রুপ 1-এর বাকি যত এলিমেন্ট আছে আমাদের, লিনাকার, অফসেফারিয়ার, তাদেরকে কিন্তু আমি ক্ষার ধাতু বলি। তাহলে গ্রুপ 1 এই অর্থে কিন্তু আমি এদেরকে কি বলছি? আমাদের ক্ষার ধাতু বলছি। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু নয়। ওকে? আচ্ছা, তারপর কি গ্রুপ 2? গ্রুপ 2 কে আমি কি বলি? তাদেরকে আমি বলি আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদেরকে আমি কি বলি?
এদেরকে বলি আমি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কোনটাকে কেন বলি সেটা আমাদের পরের দিনের ডিসকাশন, ঠিক আছে? নাহলে আজকের ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? একদিনে আমি সব লোড দিতে চাই না, আজকে এই অবধি মনে রাখো, পরের দিন আমরা ডিসকাস করবো যে এদের রিয়াকশন কেমন ভাবে হয়, এদেরকে কেন এরকম নামে ডাকা হয়, তো এরকম এগুলো সমস্ত কিছু আমরা দেখবো। একবার ইলেকট্রন বিন্যাস, তার থেকে যোজ্যতা নির্ণয় করা, সমস্ত কিছু আমরা জানতে পারবো, ঠিক আছে? তো গ্রুপ টু তে কারা থাকে? গ্রুপ টু তে থাকে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। আচ্ছা, তোমাদের অনেকের ডাউট থাকতে পারে যে একদম নিচে যারা থাকে তাদের নাম লিখছি না কেন? গ্রুপ ওয়ান গ্রুপ টু তে তো লিখি, কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে আমরা লিখি না কেন? প্রথম কথা, 100-র পরে যাদের পরমাণু ক্রমাঙ্ক আছে তাদের নাম আমরা বার করতে পারি। কিছু মেথড আছে আইইউপিএসির, সেই মেথডগুলো আমরা শিখবো 3 নম্বর লেকচারে। তো তখন দেখবো যে আমাদের নাম মুখস্থ রাখার দরকার নেই, ওই নামগুলো কিন্তু আমরা বার করে নিতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা একদম লাস্ট গ্রুপটায় থাকছে না, মানে আমাদের কি এই সপ্তম পর্যায়ে দেখে নাও, এই যে আমাদের লাস্ট গ্রুপটায় থাকছে, তো এই মানে লাস্ট পিরিয়ড বলা উচিত, গ্রুপ বলা উচিত না, তো লাস্ট পিরিয়ডে যারা থাকছে না, এরা কি, এরা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে কেউ যদি বলে যে তেজস্ক্রিয় ক্ষার ধাতুর উদাহরণ দাও, তাহলে ক্ষার ধাতু কি? গ্রুপ ওয়ান। তাহলে গ্রুপ ওয়ান এর মধ্যে সবার শেষে কি আছে? ফ্রান্সিয়াম। তাহলে ফ্রান্সিয়ামটা কি? আমাদের তেজস্ক্রিয় ক্ষার ধাতু। আচ্ছা, গ্রুপ টু কে আমি কি বললাম এক্ষুনি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে সবার শেষে কি আছে? রেডিয়াম। তাহলে রেডিয়ামটা কি? তেজস্ক্রিয় ক্ষারীয় ধাতু। এবার এই যে তেজস্ক্রিয়তা, এইটার ওপর তোমাদের একটা সেপারেট চ্যাপ্টার আছে, পরমাণু নিউক্লিয়াস, পরে পড়বো আমরা। তো আমরা তখন দেখবো যে তেজস্ক্রিয় মৌলগুলো স্টেবল হয় না, ঠিক আছে? তাই আমরা যখন কোনো রিয়াকশনের কথা বলি বা কোনো ধর্মের কথা বলি, সেখানে আমরা সেই লিস্ট থেকে এই তেজস্ক্রিয় মৌলগুলোকে বাদ দিয়ে দিই। তাই জন্য কিন্তু আমরা এমনিও যখন এই এদের নাম মনে রাখছি, তখন এই লাস্টের যে যারা আছে না তাদেরকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, তাদের নাম আমরা মনে রাখছি না। বোঝা গেল? এটা হচ্ছে মেন রিজন। যাই হোক, এবার আবার পয়েন্টে ফিরে আসি। তাহলে এখানে কি বেটা, মাঙ্গে, কার্সকুটার, বাপরাজি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা বেরিলিয়াম, এটা বেরিয়াম, ঠিক আছে? তো এরা কি? এরা হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে বোঝা গেল গ্রুপ টু। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের গ্রুপ 11। গ্রুপ 11 থেকে থাকে কন, আগে, আয়া। সিইউ মানে কি? তামা, কপার। এজি মানে কি? আর্জেন্টাম। এটা কি? এটা হচ্ছে আমাদের রূপা। আর এ ইউ মানে কি? এ ইউ মানে হচ্ছে আমাদের অরাম। যাদের সোনার দোকান থাকে তারা একটু আরাম করতে পারে, আমি বলছি এরকম, কি হবে সেন্টিমেন্টটা নেবে না। তাদের কি পয়সা বেশি আছে, তাহলে আরাম করতে পারবে, মনে রাখার জন্য বলছি। তাহলে অরাম মানে আরাম, তার মানে কে করে? সোনার দোকানওয়ালা। তার মানে অরাম কি? অরাম হচ্ছে আমাদের সোনা। তাহলে এ ইউ মানে কি? সোনা। এজি মানে কি? রূপা। সি ইউ মানে কি? তামা, ঠিক আছে? আচ্ছা, আমার ভাইকে আমি পড়াতে যেতাম, আমার ভাইয়ের মানে আমার মেশোর সোনার দোকান থাকতো, তো ভাই অফেন্ড হয়ে যেত, বলতো হ্যাঁ আরাম, তুই গিয়ে কর। তো তাই জন্য বললাম। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ 11 তাহলে কি বললাম? এটা হচ্ছে আমাদের, বলিনি বোধহয় না, এটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। তাহলে ওই যে গ্রুপ 11 লিখলাম, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু, বা এদেরকে আমরা বলি নোবেল ধাতু। দেখো পার্থক্য আছে কিন্তু, আমি বলছি এটা নোবেল ধাতু, বা আমরা বলি বর ধাতু। কি বলি? বর ধাতু, ঠিক আছে? তো আমরা নোবেল ধাতু বললে বলবো গ্রুপ 11, কন, আগে, আয়া। আর নোবেল গ্যাস বললে গ্রুপ 18, যেটা হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে? আচ্ছা, তো বর ধাতুটা তোমরাই একটু লিখে নিও, আমি এখান থেকে মুছে দিচ্ছি, কারণ আমি এখানে কি এলিমেন্টস গুলোকে লিখবো, বা সাইডে লিখে দিই। এটা কি? এটা হচ্ছে আমাদের বর ধাতু। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমাদের গ্রুপ 15। গ্রুপ 15 তে কে আছে? গ্রুপ 15 তে হচ্ছে আমাদের নিকটোজেন। এদেরকে আমি কি বলবো? এদেরকে বলবো আমাদের নিকটোজেন বা শ্বাসরোধকারী মৌল। নিকটোজেনে কারা থাকে? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি, বা নানা পাটেকার, অ্যাসপারিয়া, সব বিন্দাস, ঠিক আছে? যেরকম ভাবে মনে থাকে তোমাদের। তাহলে এরা হচ্ছে কি? আমাদের নিকটোজেন বা শ্বাসরোধকারী মৌল। তারপরে কি আছে? তারপর হচ্ছে আমাদের 16। 16 থেকে থাকবে, 16তে থাকবে আমাদের ও, স্টাইল, সে, তেল, পলিশ, ঠিক আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, টেলেনিয়াম না টেলুরিয়াম যেন আছে, এটার নাম আমার মনে নেই। তারপর হচ্ছে পোলোনিয়াম, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 16। এদেরকে আমি কি বলবো? এদেরকে বলবো আমাদের চ্যালকোজেন বা আকরিক উৎপাদনকারী মৌল। কি বলবো? চ্যালকোজেন। তারপর হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 কি? গ্রুপ 17দেরকে আমরা বলি হ্যালোজেন, ঠিক আছে? এদের নাম কি আছে? এদের নাম হচ্ছে আমাদের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে আমি কি বলবো? ফির, কাল, বাহার, আই, আন্টি, ঠিক আছে? তাহলে এরকম ভাবে মনে রাখতে হবে তোমাদেরকে, আমি বারবার লিখে লিখে দেখাচ্ছি যাতে তোমাদের বারবার রিভাইজ হয়ে যায়। তারপর বলছি গ্রুপ 18। গ্রুপ 18 কি? আমি এমনিই মনে রেখেছিলাম, তোমরা দেখো যদি এমনি মনে হয়ে যায়। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এদেরকে কি বলি? এদেরকে বলছি আমাদের নোবেল গ্যাস। এদেরকে কি বলছি? এদেরকে বলছি আমাদের নোবেল গ্যাস, বা আমরা কি বলতে পারি? নিষ্ক্রিয় গ্যাস। কি বলে থাকি? নিষ্ক্রিয় গ্যাস। আর একটা ইম্পর্টেন্ট নাম আছে, যেটা অলরেডি তোমাদের মাধ্যমিকে দুবার দিয়েছে, একবার আমাদের বোধহয় শূন্যস্থান পূরণে দিয়েছিল, আর একবার ম্যাচ দা কলামে দিয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে এদেরকে বলা হয় অভিজাত মৌল। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অভিজাত মৌল, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের বেশ কিছু
কনসেপ্ট, যে জিনিস মানে কনসেপ্ট না, নাম, যে নামগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন গ্রুপকে আমি কি বলি। তার মানে আমাকে যদি বলে যে একটি ক্ষার ধাতুর উদাহরণ দাও, তাহলে আমি কি করব, গ্রুপ 1-এ থাকা যে কারোর নাম বলে দেবো। তাহলে হাইড্রোজেন বলতে পারবো না, তাহলে লিথিয়াম বলতে পারি, সোডিয়াম বলতে পারি, পটাশিয়াম বলতে পারি। আচ্ছা, যদি আমাদেরকে বলে যে একটা নিট্রোজেন মৌলের উদাহরণ দাও, তাহলে কি করব, আমি দেখবো গ্রুপ 15 থেকে আছে, গ্রুপ 15 থেকে যে কোনো একজনের নাম বলে দেবো। ফসফরাস বলতে পারি, আমাদের এস মানে আর্সেনিক বলতে পারি, এরকম ভাবে আমি বলে দেবো। তারপর আমি বলতে পারি যে আমাদের গ্রুপ 16 মানে চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও, তাহলে আমি কি বলবো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের মধ্যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবো। তাহলে এরকম ভাবে কিন্তু আমি বিভিন্ন শ্রেণী থেকে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, এমসিকিউ বা এসিকিউ তে। তো আজকের জন্য এটুকুই, আশা করি পুরো লেকচারটা তোমাদের বেশ ভালো লেগেছে। প্রতি ক্লাসের নোটস এবং আপডেটস আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই এই দুটো চ্যানেল তোমরা জয়েন করে রাখবে। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এভাবেই নিজের পড়াশোনা কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখাও, যাতে এরকম ভিডিও লেকচার্স আরো আমি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো স্টে টিউনড, অ্যান্ড আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে।